শুরু করা যায়। আজকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ডেটা দেখো, আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিসাবে মূলত ডিআই থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে বার চার্ট আমাদের আসে। বার চার্টটা ঠিক এরকম রকমের হয়, 3টে বারের থাকতে পারে, একটা বারের থাকতে পারে, নানান রকমভাবে এই বার চার্টটা আমাদের আসে। দ্বিতীয় আসছে হিস্টোগ্রাম। তৃতীয় আমাদের যেটা আসে সেটা হচ্ছে পাই চার্ট আসে রাউন্ড ফিগারের মধ্যে। চতুর্থ যেটা আমাদের আসে সেটা হচ্ছে টেবিল চার্টটা আসে, এবং লাস্ট হচ্ছে আমাদের লাইন চার্ট। তবে এই এতগুলো আমাদের চার্ট থাকলেও আমাদের মূলত যেটা প্রশ্ন আসে যে জায়গা থেকে, সেটা হচ্ছে বিশেষ করে টেবিল চার্ট থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো আসে। মানে 95%ই হচ্ছে এই পর্যন্ত নেটের নতুন সিলেবাস যত প্রশ্ন এসেছে তার মধ্যে 95% টেবিল চার্ট থেকে, বাদবাকি পাই চার্ট থেকেই প্রশ্ন এসেছে, ঠিক আছে। আর বার চার্ট কিছু কিছু জায়গায় দেখা গেছে, লাইন চার্টও কিছু কিছু জায়গায় দেখা যায়। হিস্টোগ্রাম থেকে কোনো একটা প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি। এখানে এই বার চার্ট বা লাইন চার্ট ওই একটা দুটো প্রশ্ন, তাও খুব বেশি নয়। বিশেষ করে টেবিল চার্টটাই আমাদের আসে। এখন এই প্রশ্নগুলো করবার আগে আমাদের একটু দেখা দরকার যে দেখো, ক্যাটাগরি ভিত্তিক প্রশ্ন বিন্যাস। আমি এই ক্যাটাগরি ভিত্তিক প্রশ্ন এই কারণে বলছি যে এই যে তুমি যত ধরনের প্রশ্নই, আমি যে কটা কথাই বললাম না কেন, এই বার চার্ট, হিস্টোগ্রাম, পাই চার্ট, টেবিল চার্ট, লাইন চার্ট, এগুলোর হয়তো ফিগার আলাদা, কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো এর প্রশ্নগুলো মূলত কিন্তু এই যে যে এর প্রশ্ন যেগুলো আসে সেগুলো মূলত এই কটা পার্ট থেকে, অর্থাৎ 2, 4, 5টা ফেজের যদি তুমি প্রশ্নের উত্তর করতে পারো তাহলে কিন্তু এর সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। রেশিও এবং প্রপোর্শন থেকে আসে, পার্সেন্টেজ থেকে, অ্যাভারেজ থেকে, প্রফিট লস থেকে, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট থেকে। এই মূলত 5টা টার্ম থেকে আমাদের এই প্রশ্নগুলো আসে। তার মধ্যে সর্বপ্রথম যে স্থানে রয়েছে, মানে সবচেয়ে বেশি যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এইটা, পার্সেন্টেজ থেকে। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে যদি আমরা রাখা যায় সেখানে রেশিও এবং প্রপোর্শন থেকে রাখা যায়। তৃতীয় নম্বরে আমাদের অ্যাভারেজকে, চতুর্থ নম্বরে প্রফিট এবং লসকে, এবং পঞ্চম নম্বরে আমরা ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টিং এই বিষয়টা থেকে রাখতে পারি। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থাকছে পার্সেন্টেজের মানে অঙ্ক, এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন আসেই, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ পার্সেন্টেজটা। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এক একটা করে প্রত্যেকের আমি একটা উদাহরণ রেখেছি যে রেশিও এবং প্রপোর্শন থেকে কী টাইপের ম্যাথগুলো আসে। এবং এর ম্যাথগুলো তুমি যদি খেয়াল করো, আমি প্রত্যেককেই বলছি যে যারাই ভাবছো যে অঙ্কটাকে ছেড়ে দেবে, ম্যাথটাকে ছেড়ে দেবে, তাদের ক্ষেত্রে আমি বলছি তারা কিন্তু খুব ভুল করবে। তার কারণ এটা কিন্তু তোমার তোলবার জন্য, কি বলে, নম্বর তুলবার জন্য এটা কিন্তু সব থেকে ভালো জায়গা। আমি কিন্তু এখনও বলছি, বারে বারে তোমাদের সতর্ক করেছি এবং আবারও করছি যে সবচেয়ে নম্বর তোলার এর থেকে ভালো জায়গা বোধ হয় আর খুব কমই আছে। হ্যাঁ, নম্বর তোলার ক্ষেত্রে কেন আছে আমি সে বিশ্লেষণও আমি করে দেখাচ্ছি। প্রথমে এটা দেখো যে রেশিও এবং প্রপোর্শন থেকে কি, মানে ওই আনুপাতিক বিষয়গুলো আসে। বলছে হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট ইন ইংলিশ ডিপার্টমেন্ট টু দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট ইন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। কোনো একটা চার্টের আন্ডারে এরকম একটা প্রশ্ন হয়তো থাকলো যে মেল স্টুডেন্টের রেশিওটা কি চাইছে, যে ইংলিশ ডিপার্টমেন্টে মেল স্টুডেন্ট এবং তোমার ফিমেল নাম্বার অফ মেল স্টুডেন্ট ইন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, অর্থাৎ ইংলিশের মেল আর ম্যাথমেটিক্সের মেল, এই দুটো রেশিওটা কত। ঠিক এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আসে। অথবা কোনো একটা দিল যে এর গড় এবং এর গড় তাদের রেশিও কত, এই টাইপের প্রশ্নগুলো আসে। আমরা প্র্যাকটিস করবো প্রত্যেকটার থেকেই। আচ্ছা, তারপরে দেখো পার্সেন্টেজের প্রশ্ন। পার্সেন্টেজ একটা প্রশ্ন যেমন দেখো, যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। একটু কষ্ট করে বুঝবার প্রথম দিকে যাদের অসুবিধা হচ্ছে তারাও কিন্তু একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো, খুব ইজি বিষয়গুলো তোমরা চর্চা করো না, অথবা মানে ম্যাথের উপর একটা অদ্ভুত রকমের ভয় রয়েছে বলে এই বিষয়গুলো রয়েছে। আচ্ছা দেখো, the total number of students in chemistry departments from approximately what percent of the total number of student in mathematics department। বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে নম্বরটা রয়েছে, ধরো এখানে 50 জন রয়েছে, হ্যাঁ, বলছে সেইটা অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ধরো 90 জন রয়েছে, তো এই 90 জনের তুলনায় এই 50 জন কত পার্সেন্ট, এইটা বের করতে হবে। এইরকমভাবে পার্সেন্টেজের ম্যাথগুলো আসে।
আচ্ছা, নেক্সট দেখো অ্যাভারেজ, বিভিন্ন জিনিসের গড় করতে দেওয়া হয় তোমাকে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিন, মিন মানে গড়, অফ দ্য অ্যানুয়াল গ্রোথ রেট অফ দ্য স্টুডেন্ট স্ট্রেংথ ইন নর্থ জোন। নর্থ জোনের যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের যে বার্ষিক বৃদ্ধি, সেই বৃদ্ধিটার গড় কত। তার মানে এখানে দেখো দুটো জিনিস রয়েছে, একটা পার্সেন্টেজ মানে অ্যাজ ইট ইজ মিন মানে গড়টাও রয়েছে, ঠিক আছে। এইভাবে গড়গুলোর প্রশ্ন আসে। প্রফিট এবং লসের দিকে যদি আমরা যাই, দেখো বিভিন্ন জিনিস দেওয়া থাকছে। বাই সেলিং 70% pencils from RAS 90, a person make a loss 25%. How many pencils should be sold for RAS 234 to have এ প্রফিট অফ 30%, ঠিক আছে। এমনভাবে প্রফিট এবং লসের প্রশ্নগুলো আসে। এবং ইন্টারেস্ট এবং ডিসকাউন্ট, কোনো একটা বিষয়ের কত ইন্টারেস্ট হচ্ছে, তুমি একটা জিনিস সুদে খাটিয়েছো, সেই সুদে খাটানোর জন্য কত ইন্টারেস্ট হচ্ছে, এবং তার থেকে কত ডিসকাউন্ট, এই জামা প্যান্ট কিনবার ক্ষেত্রে বিশেষ করে এটা দরকার হয় ডিসকাউন্টিংটা, যে তুমি একটা দেখলে যে প্রথমে 50 প্লাস 50%, মানে সহজ একটা হিসাব, 50% প্লাস 50% ডিসকাউন্ট। হ্যাঁ, তুমি ভাবলে যে 100% ডিসকাউন্ট, আসলে তা নয়। প্রথমে 100 টাকার 50% মানে 50 টাকা হচ্ছে, 50 টাকার আবার 50%, তার মানে 25 টাকা হচ্ছে। তার মানে আলটিমেটলি ওই জিনিসটা তুমি 25 টাকায় পাবে, কিন্তু তুমি ভাবলে যে ওটা হচ্ছে 100 টাকা, মানে পুরোপুরি ছাড়, কিন্তু তা নয়। মানে এরকম এই যে ডিসকাউন্টিং এর ব্যাপারটা, এই টাইপের প্রশ্নগুলো আসে। তো আজকে আমরা তো সবগুলো জিনিসের উপর ফোকাস করতে পারবো না, আমরা পার্সেন্টেজটার উপরে ফোকাস করব। তার আগে দেখো, আজকে যেহেতু শেষ ক্লাস রয়েছে, তোমাদের 25 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশনের প্রসেসটা চলছে। তোমরা যারা অ্যাডমিশন নেওয়ার কথা ভেবেছো তারা কালকে থেকেই অ্যাডমিশন নেওয়া শুরু করতে পারো। আর যারা অলরেডি নিয়েছো তাদের জন্য যে অ্যাডমিশন ফর্মটা আমরা কালকে থেকেই পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোমরা চিন্তা করো না। অনেকে হয়তো পেমেন্ট করার পরে একটা ভয় থাকো, ওরকম ব্যাপার কিছু নেই। আমরা যারাই করেছো, যেহেতু এই ক্লাসগুলো চলছে তার জন্য আমরা অ্যাডমিশন ফর্মটা পাঠাতে পারিনি এখনো, আমরা কালকে থেকে অ্যাডমিশন ফর্মটা পাঠানো শুরু করে দেবো। পেপার 1-এর জন্য প্রথম 20 জনের জন্য যেটা থাকছে, সেটা এই 20 জনের মধ্যে কিন্তু আর লিমিটেড সিট চলে এসছে, খুব অল্প কিছুই বেঁচে রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই। আচ্ছা, জেনারেল পেপারের থেকে তোমার 4,499 টাকা লাগছে। পেপার 2 যদি শুধু সাবজেক্ট পেপার নাও 9,499 টাকা লাগছে। আর পেপার 1 প্লাস 2 মিলিয়ে যদি ওয়ান টাইম পেমেন্ট করো 10,499। প্রত্যেকটা কোর্সের মধ্যে তার ইয়েগুলো রয়েছে, কোডগুলো রয়েছে। আচ্ছা, ইনস্টলমেন্টের ক্ষেত্রে দেখো, পেপার 1-এর ক্ষেত্রে কোনো ইনস্টলমেন্ট হয় না। পেপার 1 প্লাস 2 এর ক্ষেত্রে তোমার ইনস্টলমেন্ট 12,499 টাকা লাগছে, যেটা তোমাদের 4টে সুযোগ দেওয়া হয়েছে, 5,000, 2,500, 2,500, 2,500 এই হিসাবে। আর একটা হচ্ছে পেপার 2 এর ক্ষেত্রে তোমার 10,499, এক্ষেত্রেও 4টে ইনস্টলমেন্টের সুযোগ পাবে, 4,000, 2,500, 2,500, 1,500 এই হিসাবে। এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোড রয়েছে। ওই নির্দিষ্ট কোর্সে গিয়ে সেই কোডগুলো দিলেই এই পেমেন্টটা মানে তোমাদের ডিসকাউন্টটা পেয়ে যাবে। যারা কোর্স মানে অ্যাপ থেকে যারা কোর্স অলরেডি পারচেস করেছো তাদেরকেও বলছি, তাদেরকেও অ্যাডমিশন ফর্মটা পাঠানো হবে, আগামী কাল থেকে প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তোমরা যারা অ্যাপ থেকে না নিতে চাইছো, তো সরাসরি এই যে নম্বরটা রয়েছে 9123669664, এই নম্বরটায় তোমরা অ্যাকাউন্টস বলে হোয়াটসঅ্যাপ করলে ওখানে অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। তোমরা পেমেন্ট করার পরে স্ক্রিনশট পাঠালেই হবে, তারপরে ফার্দার প্রসেসগুলো বলে দেওয়া হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকে করবে, আমি পরে উত্তর দিচ্ছি। নেক্সট দেখো, আমরা কেন ডিআই এর পোর্শনটা করব বা আমরা কেন ম্যাথকে নেব, তার দেখো সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দুটো ইউনিট আছে ম্যাথ রিলেটেড, ইউনিট 5 প্লাস ইউনিট 7। আমরা যদি ইউনিট 5কে দেখি, ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড, এই দুটো মিলে হচ্ছে ইউনিট 5। আর ইউনিট 6 হচ্ছে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন। ইউনিট 5-এর দেখো দুটো পোর্শন রিজনিংয়ের মধ্যে নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডস এবং রিলেশনশিপ। মূলত এইখান থেকেই 4 থেকে 5টা প্রশ্ন আসে, ঠিক আছে। আর একটা বা দুটো প্রশ্ন আসে, সেটা হচ্ছে ফ্র্যাকশন থেকে, ফ্র্যাকশন বা ডিস্টেন্স থেকে। এইখানে 3টে থেকে 4টে এরকম প্রশ্ন এই নম্বর সিরিজ, লেটার সিরিজ এবং কোডস এখান থেকে আসে। এবং বাদবাকি যে আরও একটা দুটো থাকে, সেটা হয় ফ্র্যাকশন অথবা এই টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই জায়গা থেকে মূলত প্রশ্ন আসে, একটা বা দুটো এইখান থেকে। এইভাবে 5টা প্রশ্ন কিন্তু ইউনিট 5কে কেন্দ্র করে আসে। বাদবাকি যে বিষয়গুলো রয়েছে দেখো, অর্থাৎ রেশিও রয়েছে, প্রপোর্শন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, প্রফিট লস, ইন্টারেস্ট, ডিসকাউন্ট এবং অ্যাভারেজ, এই অংশগুলোর যে ম্যাথগুলো সেগুলো কিন্তু আলটিমেটলি এখানে আসে। এখানেও আসে না তা নয়, এখানেও আসে। অর্থাৎ এই যে আমরা যদি প্রথমের ক্যাটাগরিটা দেখি, যে আমরা যত প্রকারের যে ডেটা ইন্টারপ্রিটেশনে কত রকমের ম্যাথ আসে, সেক্ষেত্রে আমরা দেখবো এই নামগুলোই দেখতে পাবো, যে রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট,
ডিসকাউন্ট এবং অ্যাভারেজ। দেখো এই 5 প্রকারের ম্যাথ কিন্তু এখান থেকেই আসে। তাহলে আমাদের এক ঢিলে দুই পাখি মারা হবে এখান থেকে, অর্থাৎ আমরা যদি একটা জায়গার প্রস্তুতি নিই আমাদের কিন্তু দুটো তিনটে জায়গা এখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে বার চার্টের ক্ষেত্রেও আমাদের এই। এবং এই যে চার্টগুলোর ক্ষেত্রে টেবিল চার্ট বিশেষ করে আমাদের যেটা প্রায়োরিটি থাকবে টেবিল চার্ট এবং তোমার পাই চার্ট, এই দুটো অংশ থেকেই মূলত প্রশ্নগুলো আসছে। তো সেক্ষেত্রে এই যা প্রশ্ন সব কিন্তু এর উপরে ভর করেই আসছে, অর্থাৎ এই রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট এবং ডিসকাউন্ট এবং অ্যাভারেজ। আমি বোঝাতে পারলাম যে কেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ এখানে, অর্থাৎ এই অংশটা থেকে 5টা প্রশ্ন এবং এই অংশটা থেকে 5টা প্রশ্ন। তুমি যদি একটু চেষ্টা করে রাখো যে এই নম্বর সিরিজ, লেটার সিরিজ, কোড এবং রিলেশন একেবারে ইজি প্রশ্ন আসে, একটু চর্চা করলেই এই প্রশ্নগুলো পারা যায়। এখান থেকে 3টে 4টে, মানে আমি যদি 5টাও তোমাকে না ধরি, তুমি এখান থেকে একটু চেষ্টা করলে 3 থেকে 4টে প্রশ্ন এমনিই করতে পারবে। লেটার সিরিজকে একটু মানে প্র্যাকটিস করলে লেটার সিরিজ হয়ে যায়, নম্বর সিরিজ হয়ে যায়, এবং বিশেষ করে নম্বর সিরিজের উপর জোর দিলেই হবে। নম্বর সিরিজ এবং কোর্স, এই দুটো জায়গা থেকে বিশেষ করে প্রশ্ন আসে, নম্বর সিরিজ এবং কোর্স, এবং এইগুলো বিশেষ প্র্যাকটিসের প্রয়োজন হয় না। একটু যদি তুমি ঝালিয়ে নাও দেখবে যে এই জায়গার অঙ্কগুলো তুমি পারছো। অ্যাজ ইট ইজ ভাবে যখন আমরা এই ডেটা ইন্টারপ্রিটেশনে আসবো, ডেটা ইন্টারপ্রিটেশনে দেখবে 5টা প্রশ্ন থাকে, 5টা প্রশ্নের মধ্যে অলমোস্ট 3টে একেবারেই ইজি থাকে, যে মানে তুমি যদি একেবারে নর্মাল সূত্র বা নর্মাল প্র্যাকটিস করো সেখানেও তুমি এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু একেবারে করতে পারবে। এখন ভয় হয় কি, আমরা প্রথমত এই প্রস্তুতি নেওয়ার সময় এই দুটো অংশকে একেবারে বাদ রেখে দেওয়ার চেষ্টা করি, যে এই দুটো অংশ ছাড় আমার দ্বারা হবে না, আমি এই দুটো অংশকে বাদ দিয়ে দিচ্ছি। এরকম করে আমরা প্রথমেই একটা টেন্ডেন্সি নিই। প্রথমেই এই টেন্ডেন্সিটা নেওয়ার জন্য, অর্থাৎ 20 মার্কস তুমি প্রথমেই ছাড়ছো। দেখো 5 5 10টা কোশ্চেন মানে কি 20 মার্কস তুমি ছেড়ে দিচ্ছ প্রথমেই। এই টেন্ডেন্সির জন্যই কিন্তু তুমি এই উত্তরগুলো পারবে না, ঠিক আছে? এই টেন্ডেন্সিকে বাদ দিয়ে এখান থেকে তুমি 100% নেবে, সেই টেন্ডেন্সি নাও। আমি বলছি যে ধরো টিচিং অ্যাপটিটিউড এই অংশটা থেকে তুমি যত সময় দেবে, আমি ধরে নিলাম যে তুমি এইখান থেকে 5 দিন সময় দিয়েছো, এই অংশটা থেকে, এই ম্যাথমেটিক্স এবং রিজনিং থেকে তুমি 3 দিন সময় দিলে তার থেকে বেশি নম্বর ক্যারি করতে পারবে। বুঝতে পারলাম? চলো এবার নেক্সট। এবং এইটা দেখো একটা ইউনিটের দিয়েই আসলে দুটো ইউনিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একটা ইউনিট দিয়েই আমি 10টা প্রশ্ন পাচ্ছি। এখানে আমি টিচিং অ্যাপটিটিউডে যত ভালোই পরীক্ষা দিই, 4টের বেশি পারা খুব মুশকিল হয়, খুব ভালো হলে 5টা হয়ে যায়, কারণ ওখানে বেশ কিছু মানে সিচুয়েশন বেসড প্রশ্ন আসে, তখন ওই জায়গাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জায়গাটাকে খেয়াল রাখা দরকার কিন্তু, ঠিক আছে? এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা আজকে পার্সেন্টেজকে, আমরা যত জায়গার পার্সেন্টেজগুলো আছে আমরা দেখব পার্সেন্টেজের ম্যাথগুলোকে আসলে কিভাবে করা হয়, এবং পার্সেন্টেজকেও আমি স্যার এক মিনিট স্যার, একটু ইন্টারাপ্ট করছি, বলছি স্যার এই সিলেবাসটা কি দিতে দেওয়া হবে ক্লাসে পড়ে? বুঝতে পারলাম না কথাটা। বলছি এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা কি গ্রুপে দিয়ে দেওয়া হবে? সিলেবাসটা মানে আপনি যেটা আলোচনা করছেন ওইটা পিডিএফ আকারে কি গ্রুপে দেওয়া হবে? এই ভিডিওটা দিয়ে দেওয়া হবে। আর এর একটা দেখো নোট আচ্ছা আমি অলরেডি দিয়ে, মানে অ্যাপে দেখো একটা নোট কিন্তু অলরেডি দেওয়া হয়েছে ডিআই এর উপরে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, চলো এখন দেখো, আমরা বললাম যে আমাদের 5টা থেকে 6টা, বিশেষ করে 5টা ক্যাটাগরি থেকে আমাদের পার্সেন্টেজের ম্যাথগুলো আসে, এবং আমি ডেফিনেট যে এই পার্সেন্টেজটাকে তুমি যদি শেখো, তুমি অন্তত পক্ষে একটা থেকে দুটো প্রশ্ন পারবেই পারবে। যে কোনো সেটকে তুমি হাতে নিয়ে দেখো, পার্সেন্টেজের উপরে দুটো প্রশ্ন থাকেই কমন। হ্যাঁ, মানে টোটাল 5টা প্রশ্ন, তার মধ্যে দুটো প্রশ্ন পার্সেন্টেজ থেকে থাকে, মানে খুব মানে অন্যরকম প্রশ্ন না আসলে একেবারে গড়ে তুমি যত সেটই দেখো না কেন, প্রত্যেকটা সেটের ক্ষেত্রে তাই দেখবে। তো এই ক্ষেত্রে পার্সেন্টেজ খুব গুরুত্ব মানে পেয়ে যায়, পার্সেন্টেজকে খুব গুরুত্ব সহকারে নেওয়া দরকার। এখন এই পার্সেন্টেজেরও মানে আমাদের যে হিউজ কঠিন টাইপের প্রশ্ন আসে সেরকম নয়। আমি টোটাল প্রশ্নপত্রকে বিশ্লেষণ করেছিলাম এই পর্যন্ত, সেক্ষেত্রে আমি মোটামুটি 7টা থেকে 8টা ক্যাটাগরির পার্সেন্টেজের প্রশ্ন আমি আইডেন্টিফাই করেছি, যে ঠিক এই ক্যাটাগরির এই প্যাটার্নের প্রশ্নগুলোই আসে। আমরা আজকে এক একটা ক্যাটাগরি করে ধরবো এবং এক একটা করে তার উদাহরণ নেবো, তোমরা দেখতে পাবে যে কত সহজে প্রশ্নগুলো করা যায়, কত সহজে বিষয়গুলো। আমি বলছি মাত্র 7টা থেকে 8টা ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরি তোমরা যখনই আইডেন্টিফাই করে নিচ্ছ তোমার অঙ্কগুলো হয়ে যাবে। তার আগে আমরা পার্সেন্টেজের কিছু বেসিক সূত্রকে আমরা একটু জেনে নিই। দেখো, শতকরা, পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, কোনো কিছুকে আমরা শতকরার নিরিখে বিচার করব, ঠিক আছে? আমাদের ক্লাসে আজকে আমরা ধরো এই যে এখন আমি দেখতে পাচ্ছি যে 61 বা 65 এরকম কিছু একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে? 65 সংখ্যা রয়েছে, আমি ধরে নিলাম যে 100 জনের মধ্যে 65 জন, তাহলে আমাদের এইখানে শতকরা কতজন হলো? 100 জনের যদি 65 জন হয় তার মানে কত কত শতাংশ হলো এটা?
65%। 65%। ঠিক আছে, আবার যদি আমি বলি 200 জনে 40 জন হলো, তখন সেটা শতাংশের বিচারে কি হয়ে গেল? আমরা শতাংশকে সবসময় 100 দিয়ে বিচার করব। তাহলে 20%। 200 দিয়ে যদি 40 হয় তাহলে 100 তে 20 হবে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ হবে। এই যে মানে যেটা হচ্ছে এটা হচ্ছে শতাংশ চিহ্ন। শতকরা বলতে বোঝায় 100 তে কত, 5% বলতে বোঝায় যে 100 তে 5/100 শতকরা চিহ্ন এটা। যেমন 25% মানে 25/100, 10% সমান 10/100। এখানে দেখো একটা উদাহরণ দেখো, দ্য প্রাইস অফ এ কম্পিউটার ইজ 20,000, what will be the price of computer after increasing 25%? এই যে 25% ইনক্রিজের পরে কম্পিউটারটার দামটা কত হবে, এইটা কিন্তু আমাদের দেখার বিষয়। তাহলে এখানে দেখো আমাদের কি করতে হবে, 20,000 একবারে সিম্পল, দেখো সিম্পল করেই ভাবতে হবে, কোনো কঠিনের কিচ্ছু নেই। 20,000 এই সামান্য জিনিস, 20,000, তাই তো? 20,000-এর কত পার্সেন্ট আমাদের ইনক্রিজ হবে? 25%। 25,000 হবে, 5,000 ইনক্রিজ হবে, তাই না? হ্যাঁ, তাহলে এইখানে দেখো সিম্পল লজিক হচ্ছে 25/100 দিলেই কত ইনক্রিজ হচ্ছে আমি জেনে যাব। এই যে এইটা, তার মানে দেখো 25 দুগুণ 50, এই যে 5,000, তার মানে 5,000 বেড়ে যাচ্ছে। তার মানে আগে ছিল আমার 20,000, এখন তাহলে দাম হবে কত? 25,000। আচ্ছা, এইখানে আমি একটা ছোট্ট জিনিস বলবো, একটু মাথায় রাখো, এইটা যখন ডিফিকাল্ট অঙ্ক করবে এটা খুব কাজে দেবে। এখানে দেখো আমি এখানে কি করলাম, আমি দুটো জিনিসের পার্থক্য বোঝো, যে কত বাড়ছে আর কত হচ্ছে, এই দুটো জিনিসকে বোঝো। কত বাড়ছে অথবা কত কমছে, কত কমছে, কত বাড়ছে বা কত কমছে, আর কত হচ্ছে, এই দুটো শব্দকে খেয়াল করো। কত যখন বাড়ছে, আমি যদি বলি যে আমার একটা জিনিসের দাম 20,000 ছিল, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে ওটা 25,000 হয়েছে, তাহলে এখানে কত পার্সেন্ট বাড়ছে? ঠিক আছে, এইটা যখন আমি বের করব তখন কিন্তু 25% বাড়ছে। আর যখন আমি বলবো যে কত হচ্ছে বা কত বাড়ছে, ঠিক আছে, মানে কত হচ্ছে, কত হচ্ছে, তখন কিন্তু 125% হয়ে যাচ্ছে। মানে একটার ক্ষেত্রে আমরা বাড়া কমাটা দেখবো, আর একটার ক্ষেত্রে আমরা টোটাল বাড়া কমা দেখবো না, আমরা টোটাল সংখ্যাটাকে দেখবো। ঠিক আছে, চলো এটা আরো বেশি ক্লিয়ার আমি সামনে করে দিচ্ছি। মানে এইটার ক্ষেত্রেই আমরা যদি করতাম, এটার ক্ষেত্রেই দাঁড়াও এক মিনিট, এইটার ক্ষেত্রেই আমরা যদি আমাদের যদি ডাইরেক্ট করতে হতো, আমরা তো প্রথমে 5,000 বাড়িয়ে নিয়ে বের করলাম, তারপরে যুক্ত করলাম, আমরা একবারেই করতে পারতাম। কি করে? ইনক্রিজ হচ্ছে, তাই তো? যখনই ইনক্রিজ হবে, কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে? 25% ইনক্রিজ হচ্ছে। আমরা সরাসরি 100-র সঙ্গে 25কে যুক্ত করে দেবো, অর্থাৎ 125 হচ্ছে, তাই 125 এক্স্যাক্টলি 125/100। এরপর তুমি 20,000-কে গুণ করো, দেখো একেবারে ডাইরেক্ট 25,000 বেরোবে। ক্লিয়ার? আবার যদি ডিক্রিজ হয়, অ্যাজ ইট ইজ ভাবে আমি ডিক্রিজ করতে গেলে কি করব, এখানে 125 যেমন ইনক্রিজ হচ্ছে তাই আমি 125 করেছি। আবার যদি কমে যায় তখন আমি এটা কি করতাম, এটা আমি 75 করে দিতাম, -75। এটা যদি ডিক্রিজ হতো তখন আমরা 75/100 করতাম। ক্লিয়ার? এই সিম্পল দুটো জিনিসকে মাথায় রাখো। আচ্ছা, ছোট ছোট সূত্র একটু প্রয়োজনে লিখে রাখবে। আচ্ছা, শতাংশ নির্ণয়, একটু খাতা নিয়ে বসো তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা একটু খাতা পেন্সিল নিয়ে বসো। আচ্ছা, সংখ্যা বা পরিমাণের শতকরা হিসাব, আমাদের প্রথম সূত্র, যে কোনো একটা সংখ্যা বা পরিমাণ দেওয়া হলো তার শতকরা হিসাব করতে দিচ্ছে। সেই ক্ষেত্রে একেবারে সিম্পল সূত্র, মানে এই যেটাই আমরা করলাম, যে কত, এই যে অংশটা কত, সম্পূর্ণ সংখ্যা কত ইন্টু 100। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে যে 500 জন ছাত্রের মধ্যে 250 জন পাশ করে, তাহলে পাশের শতকরা হার কত? 500 জনের মধ্যে 250 জন। এবার অংশটা আমাদের এই সূত্র, অংশ বাই সম্পূর্ণ সংখ্যা একটু 100। মানে আমরা তো একেবারে ঐকিক নিয়মেও জানি যে 500 জনের মধ্যে 250 জন পাস করলো, একে কত, 100 জন কত, অর্থাৎ এইখানে 50%। হ্যাঁ, 250/500 ইন্টু 100। এই সূত্র অনুসারে দেখো, অংশ সম্পূর্ণ ইন্টু 100, এই একটা সংখ্যা আমাদের সিম্পল। আমাদের মনে হচ্ছে এটা সিম্পল, কিন্তু এটাই বেস। আসলে এই বেসটাকে যদি ভালো করে বোঝো, দেখবে সব কিছুকে অ্যাডিশনাল করতে পারছো। আচ্ছা, অ্যাজ ইট ইজ ভাবে দ্বিতীয়টা দেখো, কোনো সংখ্যার নির্দিষ্ট শতাংশ বের করতে হবে, অর্থাৎ আমাদের কাছে সংখ্যা আছে, তার নির্দিষ্ট শতাংশ বের করতে হবে। আমরা এখানে কি করলাম, সংখ্যা থেকে শতাংশ বের করলাম, আর এখানে এখানে হ্যাঁ, সংখ্যা থেকে শতাংশ বের করছি, আর ওখানে তোমার কোনো সংখ্যার নির্দিষ্ট শতাংশ কত হবে সেইটা বের করব। দেখো দেখো
এখানে আমাদের 800 আছে, বলছে এই 800 সংখ্যার নির্দিষ্ট শতাংশ বের করতে হবে। এই নির্দিষ্ট শতাংশ এই যে শতাংশ ইন্টু সম্পূর্ণ বাই 100, অর্থাৎ 800 এর 25% কত, আমরা যেটা এইখানেই বের করলাম যে অমুকের 25% কত। তাহলে আমাদের এইখানে 800 800 এই শতাংশটা আগে বা পরে কোনো অসুবিধা নেই, 25 এই যে 100, এইটা হচ্ছে বিষয়। অর্থাৎ কোনো একটা জিনিস তার শতাংশ হচ্ছে বা মানে 1% আর কতর মধ্যে সেই শতাংশটা বের করতে হচ্ছে সেইটা বাই 100, অথবা ঐকিক নিয়মে করলে যে 100-তে 25 একে কত তোমার 800-তে কত, এটাও হতে পারে। নেক্সট সূত্র নম্বর 2 গেল। সূত্র নম্বর 3, আমরা এখানে 3-4টে সূত্র দেখবো, বেশি দেখবো না, 4খানা মোট সূত্র দেখবো এখানে, তাতেই দেখো আমাদের অঙ্কগুলো সব হয়ে যাবে। কোন সংখ্যাকে শতকরা বৃদ্ধি বা হ্রাস করতে হবে। বলছে কোনো একটা সংখ্যা যদি 600-কে 20% বৃদ্ধি করা হয় তাহলে নতুন মান দাঁড়াবে কত। বোঝা গেছে, 600-কে 20% বৃদ্ধি করা হচ্ছে, ওই যে আমি যেটা বললাম যে তাহলে নতুন সংখ্যা নতুন মান কত হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, 600 ইন্টু একেবারে ডাইরেক্ট এরকম করতে পারি যে 120, যেহেতু বাড়ানো হচ্ছে 120 বাই 100 এরকম করতে পারি। আর এখানে সূত্রটাও ঠিক তাই, যে নতুন সংখ্যা কত হবে, নতুন সংখ্যা সমান সমান, যখন তোমরা ধরো এইগুলো ইজি মুডে থাকছে তখন তোমরা তোমার এই মুডগুলো নেবে, যখন তোমাদের মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তখন এই সূত্রটা বসিয়ে দেবে। পুরাতন সংখ্যা কত, 600 ইন্টু 600 ইন্টু এই প্লাস মাইনাস মানে যদি শতকরা বৃদ্ধি পায় তাহলে প্লাস, যদি কমে যায় তাহলে মাইনাস। তো যেহেতু আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লাস, আর শতাংশের পরিবর্তন কত শতাংশ পরিবর্তন হচ্ছে, 20% পরিবর্তন হচ্ছে বাই 100 এইটা। সুতরাং কত হচ্ছে দেখো, এই 100-কে 100 প্লাস 120, ওই 120 বাই 100 এইটাই হচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে সিস্টেম। যদি কোনো সংখ্যার শতকরা বৃদ্ধি অ্যাজ ইট ইজ যদি কমে যেত তাহলে এখানে আমি মাইনাস করতাম, অর্থাৎ 100-কে 100 থেকে 20 বাদ যেত, বাই 80/100 হতো। ঠিক আছে, এইটা হচ্ছে কোনো সংখ্যাকে শতকরা বৃদ্ধি বা হ্রাস করবার ক্ষেত্রে এই নিয়মটা। আবার দেখো এই যে হ্রাস করার ক্ষেত্রে 750-কে 10% কমানো হলে তাহলে নতুন মান কত হবে। অর্থাৎ এখানে 750, এইটা যেহেতু মাইনাস হচ্ছে 1 মাইনাস এখানে তোমার 10/100 এইটা হচ্ছে। সুতরাং 750 ইন্টু তোমার এখানে 90/100 হচ্ছে। ক্লিয়ার? এই যে এইরকম ভাবে কোনো সংখ্যাকে অমুকভাবে বৃদ্ধি এবং হ্রাস। এবার দেখো প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি এই যে 3-4 সূত্র দিচ্ছি, এই সূত্রগুলোর মধ্যেই অঙ্ক আসবে। এবার প্রশ্নগুলোর ক্ষেত্রে যখন তোমরা দেখবে কোনো একটু মানে 2-3টে ধরো এরকম পরপর 2-3টে স্টেপে তোমাকে করতে দিয়েছে, তোমার মাথা যাবে গুলিয়ে, তুমি কিন্তু একটা একটা করে যখনই করছো তোমার হয়ে যাবে। তো এইটাকেই আমাদের কন্ট্রোল করতে হবে, যে 2-3টে স্টেপে যখন দেবে, ধরো একটা প্রথমে বললো কমানো, তারপরে আবার বাড়ালো, তারপরে আবার কমিয়ে দিল, এরকম বলাতে তোমার মাথা প্রথমেই তোমার মানে ব্রেন ক্যালকুলেশন করলো, আচ্ছা এ তো কঠিন অঙ্ক পারবো না এইটা। তো আমরা যদি এই ছোট ছোট অংশগুলোকে ধরতে পারি তাহলে দেখবো যে ওই অংশটাও আমরা ধরতে পেরেছি। আচ্ছা দেখো, দ্বৈত শতকরা পরিবর্তন মানে ওই যে বলে না, প্রথমে এত % বাড়ানো হলো, তারপরে এত % বাড়ানো হলো, বা প্রথমে এত % বাড়ানো হলো, পরে এত % কমানো হলো, অর্থাৎ সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, পরপর ক্রম অনুসারে যদি পার্সেন্টেজ চেঞ্জ হয়। ওই যে আমি একটা যেটা বললাম 50% প্রথমে বাড়লো, তারপরে প্রথমে 50% প্লাস 50% ছাড়, ঠিক আছে, মানে 2 বার 50% বাড়ছে, তখন এই সূত্রগুলো কাজে লাগবে। দেখো এখানে কি সূত্র, x প্লাস ওয়াই প্লাস xy/100, তোমাকে যাই দেয়, যদি প্রথমে x% এবং পরে y% বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে সর্বমোট পরিবর্তন কত হচ্ছে। এই ক্ষেত্রে তুমি কি করছো, প্রথমে যে পরিবর্তনটা হচ্ছে সেটা লিখছো। অর্থাৎ এখানে যদি আমরা এই উদাহরণটাতে নিই, সেক্ষেত্রে আমাদের প্রথমে পরিবর্তন হয়েছে 20, আচ্ছা, এবং পরে 10% বৃদ্ধি, তার মানে এখানে যদি বৃদ্ধি হয় তাহলে 10, আর যদি কমে যায় তাহলে মাইনাস, ঠিক আছে, সোজা হিসাব, প্লাস xy, অর্থাৎ এখানে 20 × 10/100, এই যে এটা করলেই উত্তর বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার মোট 4টে সূত্র আমরা দেখলাম। প্রথমত একটা হচ্ছে সংখ্যা বা পরিমাপের শতকরা, সেইটা একেবারে ঐকিক নিয়মে। এই দেখো এই সবগুলোই তুমি কিন্তু মানে অবচেতনে হয়তো জানো এই বিষয়গুলো, ঠিক আছে, সেইগুলোই আমরা করছি। তোমরা এই জিনিসটাকে একটু দেখে রাখো, ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব এফেক্টিভ হয় এই জিনিসটা। অনেক সময় আমাদের গোলমাল হয়ে যায়, ভগ্নাংশ চোখে পড়লে আমরা যেন একবার মাথা খারাপ হয়ে যায় আমাদের। তো এই যে বিষয়টা, এই যে 1/2 মানে হচ্ছে 50%, 1/3 মানে হচ্ছে 33.3%, 1/4 মানে 4 ভাগের, এইখানে কি এই যে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগ তুমি 100-কে 4 ভাগ করো, 25 হচ্ছে তার 1 ভাগ, মানে একটা 25, সুতরাং 25%। 5 ভাগ
তুমি 100কে 5 ভাগ করো, অর্থাৎ 20 করে পড়ছে, 1 ভাগ হচ্ছে 20। যদি বলা হতো 2/5 তাহলে 40% হয়ে যেত, এখানে 40% হয়ে যেত। অ্যাজ ইট ইজ এরকম করে ভাবার চেষ্টা করো। 60, 100কে 60 দিয়ে ভাগ করো, প্রত্যেকটা যে 16.16 হচ্ছে, তখন এটা 1% সমান সমান 16.16% হচ্ছে। 1/7, এই যে 14.27, এই চারটাকে একটু মনে রাখার চেষ্টা করো, দেখবে যে তোমার এই যে 1/10 সমান সমান 10% হচ্ছে। আচ্ছা, নেক্সট, এইবার দেখো আমরা এই পার্সেন্টেজের বেসিক এই বিষয়গুলো জানলাম। এবার আমাদের যে মূলত প্রশ্নগুলো আসে ইউজিসি নেটের, তার প্রথম একেবারে বেসড যে শতকরা নির্ণয়, বেসিক পার্সেন্টেজ ক্যালকুলেশন আমাদের আসে। কীরকম আসে এই প্রশ্নটা? যে কোনো টেবিল, এবার টেবিলের দিকে খেয়াল করো, যে কোনো টেবিল করবার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে টেবিলটাকে আমাদের খুব ভালো করে বুঝে নেওয়া। টেবিলটা বুঝতে পারলে তবেই কিন্তু আমি উত্তরগুলো করতে পারবো। প্রথম কাজ তোমাকে এই জায়গাটায় যা দেওয়া আছে খুব ভালো করে পড়ো। কনসিডার দ্য ফলোয়িং টেবিল দ্যাট শোজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, যে যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে আন্ডারলাইন করো। শোজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড পার্সেন্টেজ অফ female and male in 5 different department. Answer the question based on the data contained in the table. তাহলে আমাদের এখানে কি কি দিয়েছে দেখো, বলছে নিচের যে টেবিলটা তুমি দেখতে পাচ্ছ ওখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া হয়েছে, এই যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তারপরে কি দেওয়া হয়েছে, অ্যান্ড পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্ট, পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্ট অ্যান্ড মেল স্টুডেন্টের পার্সেন্টেজ দেওয়া হয়েছে। এইবার এর উপরে ভিত্তি করে তুমি প্রশ্নগুলো করো। এখন তুমি এইটা পড়বার পরে দেখছো এখানে যে টোটাল স্টুডেন্টের সংখ্যা এখানে দেওয়া রয়েছে, এখানে মেলদের পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তার মানে এইগুলো সব পার্সেন্টেজে আছে, এগুলো সব পার্সেন্টেজে আছে, এইগুলো কিন্তু মনে মনে কল্পনা করতে হবে। আচ্ছা, কটা ডিপার্টমেন্ট আমাদের দিয়ে দিয়েছে? 5টা ডিপার্টমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, হিন্দি এবং ম্যাথমেটিক্স। তুমি ভেবে দেখো যে এই যে ধরো এই লাইনে ফিজিক্সের টোটাল নাম্বার কত? 450। তাহলে এর মধ্যে মেল 55, বাকি যেটা থাকছে সেটা হচ্ছে ফিমেল 45, অর্থাৎ এই দুটো মিলে কিন্তু 450 জন। আমি যদি এখান থেকে তোমাকে বলি যে এই 400 জনের মধ্যে, এই 450 জনের মধ্যে ফিমেল কত, তুমি কি করে বের করবে? এগুলো সব পার্সেন্টেজ, দেখো ফিমেল কত, 450 ইন্টু 45/100। অ্যাজ ইট ইজ ভাবে আমি যদি মেল বের করতে পারি বলি, তাহলে 55/100, তাই না? এইভাবে বেরোলেই বেরিয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে আমরা এইগুলো বের করতে পারবো, এই চারটাকে নিয়ে এইটুকু ভাবলেই যথেষ্ট। এইবার প্রশ্নে আসো, দেখো দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফ্রম অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। বলছে দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফ্রম অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট চাইছে of the total number of students in mathematics department। তাহলে আমাদের দেখো ভালো করে বোঝো প্রশ্নটা, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমরা আগে এটা দেখবো, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তাহলে কেমিস্ট্রিতে টোটাল নাম্বার আছে, টোটাল নাম্বার 550 জন, তাই তো? কেমিস্ট্রিতে টোটাল নাম্বার দেখো এই যে 550 জন। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট, কার তুলনায়, এই যে অফ পার্সেন্টেজ মানে হোয়াট পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, কার তুলনায়, হোয়াট অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, অর্থাৎ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের যে টোটাল নাম্বার রয়েছে, টোটাল নাম্বার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে 500 জন। ভালো করে বোঝো তো যে কার তুলনায় কাকে বের করতে বলছে, এইটা খুব জরুরি। এই জায়গাটায় হচ্ছে ম্যাথটা আটকে যাও অনেকে, কার তুলনায় কাকে, এই যে 550-এর তুলনায় 500 না, 500-র তুলনায় 550। ভালো করে ভাবো, আমাদের কিন্তু চেয়েছে হচ্ছে ডিপার্টমেন্ট সি কে চেয়েছে, অর্থাৎ কেমিস্ট্রিকে চেয়েছে। বলছে তার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফ্রম অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট, অর্থাৎ সি কত পার্সেন্ট আছে। এইবার বলছে কার তুলনায়, ম্যাথমেটিক্সের তুলনায়। তাহলে ম্যাথমেটিক্স আছে আমাদের 500, তাহলে 500-র তুলনায় এ কত, 500। আমাদের খেয়াল করো, ওই যে আমি একটু আগে একটা কথা বলছিলাম যে কার তুলনায়, মানে এক হচ্ছে বাড়া বা কমা, এর তুলনায় আমাকে কিন্তু এখানে বলতে পারতো যে এর থেকে কত বেশি বা এর থেকে কত কম, সে কথা কিন্তু আমাদেরকে বলেনি। ভালো করে খেয়াল করছো, এখানে দেখো কোনো ইনক্রিজ বা ডিক্রিজের কথা বলেনি, কোনো বেশি বা কমের কথা কিন্তু বলেনি, আমাদের ডাইরেক্ট চেয়েছে যে কত, তাই না? এখানে ডিপার্টমেন্ট ফ্রম অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট, ওর তুলনায় এ কত পার্সেন্ট, এ কথা কিন্তু আমাদের বললো না যে কত পার্সেন্ট বেশি না কম। ঠিক আছে, এই দুটো টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আছে কিন্তু, এই দুটো টাইপের প্রশ্ন, একটা হচ্ছে ওর তুলনায় এ কত, আর একটা ওর তুলনায় এ কত বেশি বা কম।
তাহলে এখানে আমাদের এর তুলনায় এ কত এইটা বলতে বলেছে, তাহলে 500-র তুলনায় এটা কত 550, তাহলে একে কত 500 ইন্টু 100 110, 110 আমাদের উত্তর। ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম এই অংশটুকু? টাইপ 1টা বোঝা গেল। এগুলো দেখো একেবারে সিম্পল শতকরা, একেবারে সিম্পল, এর ভিতরে কোনো জটিলতা নেই। তোমরা একটু জানাবে যে বুঝতে পারছো কিনা। স্যার ক্যালকুলেশনের জায়গাটা আরেকবার বলবেন? বলো বলো আবার বলো। স্যার ওই যে ক্যালকুলেশনটা করলেন না একদম শেষে, হ্যাঁ হ্যাঁ ওই ওইটা আরেকবার একটু বললে ভালো হতো। বেশ, আরেকবার বলছি শোনো। এইখানে তোমরা যেটা করবে সবচেয়ে সুবিধা হয় যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে তুমি সবার আগে যেটা ডিফারেন্স করার চেষ্টা, যে কার তুলনায় কাকে চাইছে, যাকে চাইছে তাকে ডান পাশে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা যদি আগে প্রশ্নটা আবার পড়ছি, দেখো যে পড়ছো সেও আবার পড়ো, দেখো মানে কারো কারো ইজি মনে হতে পারে, কিন্তু তারপরেও বলছি এই প্যাটার্নের প্রশ্নটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো। দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফ্রম অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট। তাহলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পার্সেন্টেজকে আমাদের জানতে হবে, তাহলে কেমিস্ট্রিকে আমরা ডান পাশে রাখবো। কেমিস্ট্রির টোটাল নম্বর হচ্ছে কত 550। এবার কার তুলনায় অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আমাদের কত আছে দেখো, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে 500 আছে। তাহলে আমাকে বলা হলো যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যে 500 জন আছে এর তুলনায় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যে 550 জন আছে সেটা কত পার্সেন্ট। তাহলে 500তে যদি 550 হয়, একে কত 550/500, আর 100তে কত, এইটা ইন্টু 100। এই যে সিম্পল, আমি এই দুটো শূন্য কেটেছি, এই 5 দিয়ে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 0, সুতরাং 110%। তাহলে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের টোটাল নাম্বারের তুলনায় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের টোটাল নাম্বার 110%। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। নেক্সট চলো, এটা দেখো, এখানে 2 নম্বর টাইপ, বৃদ্ধি বা হ্রাসের শতাংশ নির্ণয়। এই যে দেখো, এইটা হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ। এতক্ষণ এই আগেরটা আমরা কিন্তু মানে শুধুমাত্র বাড়াটাড়া মানে কত বেড়েছে কমেছে এইটা না, আমরা ডাইরেক্ট শতকরা চেয়েছে। এইখানে কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ এবং সেই শব্দগুলো দেখবে উল্লেখ থাকবে। চলো দেখা যাক প্রশ্নটা, পড়ার চেষ্টা করো। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন, কারণ তোমাদের ম্যাথ না জানার থেকেও সব মানে আরও যেটা ভয় সেটা হচ্ছে ইংলিশটা টার্মটা না বোঝা। হ্যাঁ, এবং ম্যাথের ক্ষেত্রে সুবিধা হচ্ছে ম্যাথের কয়েকটা টার্ম জানলেই কিন্তু আমি উত্তরগুলো করতে পারবো, ঠিক আছে? সুতরাং এতে যে বিরাট কিছু মাথা ঘামাতে হয় এরকম নয়। বলছে দ্য টেবিল বিলো এমবডিজ ডেটা অন দ্য নাম্বার অফ স্টুডেন্ট অ্যাডমিটেড ইন 3 ডিফারেন্ট কলেজ। তাহলে কি নিচের যে ডেটা টেবিলটা রয়েছে সেটা দেখাচ্ছে যে এমবডিজ করছে যে number of student admitted in 3 different colleges A, B, C during 6 different years 2014 to 19. Based on the data contained in the table, answer the question 1 to 5. আচ্ছা, year wise number of admitted student in different colleges. আমাদের এইখানে 2014 থেকে টেবিলটা দেখো, বোঝা যাচ্ছে টেবিলে আসলে দেওয়া হয়েছে যে এ বি সি এই 3টে কলেজ, এই 3টে কলেজে কতজন ছাত্র অ্যাডমিট হয়েছে তার সংখ্যা দেওয়া হয়েছে পরপর বছর অনুসারে, 2024 থেকে 2019 এই বছর অনুসারে। অর্থাৎ 2024-এ এ কলেজে এত লোক ভর্তি হয়েছে, বি কলেজে এত লোক ভর্তি হয়েছে, সি কলেজে এত, এরকমভাবে 2019 পর্যন্ত আমাদের সংখ্যাটা দিয়ে দিয়েছে। এখানে আমাদের একটা প্রশ্ন দেখো, বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ স্টুডেন্ট অ্যাডমিটেড ইন কলেজ এ ইন দ্য ইয়ার 2016 অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট কথাটা যেখানেই থাকবে সেখানে ভাববে যে পুরো অ্যাপ্রক্স উত্তরটা আসবে না, তার আশেপাশে আসবে, ঠিক আছে? আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ, দেখো এই যে ইনক্রিজ কত পার্সেন্ট বৃদ্ধি পেল ইন দ্য নাম্বার অফ স্টুডেন্ট অ্যাডমিটেড ইন কলেজ এ ইন দ্য ইয়ার 2016 অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারের তুলনায় 2016-তে কলেজ এতে কত পার্সেন্ট স্টুডেন্ট বেশি অ্যাডমিট হয়েছে, কত পার্সেন্ট স্টুডেন্ট বেশি অ্যাডমিট হয়েছে, বেশি কথাটা রয়েছে। তাহলে আমার লাগবে হচ্ছে এর 2016 লাগবে, তাই তো? আচ্ছা,
কার সঙ্গে আমাদের তুলনা করতে বলেছে? এর 2015 সঙ্গে আমাদের, প্রিভিয়াস ইয়ার কোনটা? 2015, তাহলে এর 2016। আচ্ছা, এই সঙ্গে তুলনা করতে পেরেছে, আমাদের বেশি চাইছে, তাহলে আমরা আগে দেখি 2015-র এতে কত ছিল। 2015-র এতে ছিল দেখো 15,000, 2000, তাহলে আমাদের 16-র এতে কত? 2016-র এতে হচ্ছে 17,000। দেখো আমাদের যদি বেশি কম কিছু না বলতো আমরা কিন্তু এইটারই বের করে দিতাম যে 15,000-এ হচ্ছে 17,000, একে কত 100-এ কত। কিন্তু আমাদের এখানে চেয়েছে ইনক্রিজ চেয়েছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। যখন ইনক্রিজ চাইছে বা ডিক্রিজ চাইছে তখনই যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ কত পার্সেন্ট বাড়ছে এখানে দেখো 15 থেকে 17, অর্থাৎ 2000 প্লাস হয়েছে না, প্লাস 2000 হয়েছে। তাহলে 15,000-এ বাড়লো হচ্ছে 2000, একে কত 2000 বাই 15,000, 100-ই কত? 15, 5 দিয়ে 3 5 15, আর আছে 5 20 100, 5 40-এ, তাহলে 40 বাই 3, তাহলে এটা যাচ্ছে যে দেখো 3 1 পয়েন্ট দিয়ে 0, 3 13 39, হাতে 1 থাকছে, 0 দিলে আবার 3 3, এরকম আসছে 13.33%। তাহলে এইটার আশেপাশে দেখো কি আছে 13.33। আমরা যদি এখানে 5 থাকতো তখন এটাকে 14 ধরতাম, কিন্তু এটা যেহেতু 5-এর নিচে আছে সেহেতু আমাকে 13ই ধরতে হবে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই উত্তরটা আমার 4 টাকা। হ্যালো হ্যাঁ, হ্যালো স্যার, আপনার ক্যালকুলেশনটা না স্ক্রিনে দেখা যায়নি, এটা কি আমার দিক থেকে প্রবলেম নাকি বুঝতে পারছি না। স্ক্রিনে আপনার ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে না। অন্য কেউ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে তুমি এক কাজ করো, তুমি একটু আউট হয়ে আবার ইন করো। ঠিক আছে, বেরিয়ে আবার ইন করো। এটা বোঝা গেছে? প্যাটার্ন দেখো, আমার মানে মূল এখানে দরকার যেটা তোমাদের জানানোর সেটা হচ্ছে ম্যাথটার থেকে আমার প্যাটার্নের জানানোর কথা, যে প্যাটার্নটা তুমি বুঝতে পারছো কিনা। ইজি ওয়েতে প্যাটার্ন বুঝতে পারলে তুমি ম্যাথ পেরে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট দেখো আমাদের। আচ্ছা, এটা আর কোনো সমস্যা নেই তো? স্যার এটা ক্যালকুলেশনটা আরেকবার যদি বলেন। স্যার আরেকবার বলবেন, এখন দেখা যাচ্ছে। বেশ, আরেকবার বলছি আমি। আমাদের প্রথম শর্ত ছিল আমরা যখনই ম্যাথ করব আমাদের যেটা চাইবে আমরা ডান পাশে বসাবো, আর যেটা তুলনায় চাইবে সেটাকে আমরা বাঁ পাশে বসাবো। আমাদের আজকের প্রশ্নটা ছিল, এখানের প্রশ্নটা ছিল হচ্ছে যে কত পার্সেন্ট, মানে এর যে 2016-তে যত পার্সেন্ট, মানে যতজন অ্যাডমিট হয়েছে পিছনের তুলনায় সে কত পার্সেন্ট বেশি অ্যাডমিট হয়েছে। তাহলে পিছনের তুলনায় মানে 2015-র তুলনায়, তাহলে আমরা 2015-কে বাঁ পাশে রাখলাম, 2016-কে ডান পাশে রাখলাম। আমরা দেখলাম 2015-তে অ্যাডমিট হয়েছিল 15,000 জন, 2016-তে অ্যাডমিট হলো 17,000 জন। সুতরাং আমরা যেহেতু ইনক্রিজ বলেছে আমরা দেখে নিলাম কত বাড়লো, অর্থাৎ আমাদের বেড়েছে হচ্ছে 2000 জন বেড়েছে। তাহলে আমরা এইখানে ক্যালকুলেশনটা করলাম যে 15,000-এ আমার বাড়লো 2000, একে আমার বাড়লো কত, আর 100-তে বাড়লো কত, এই বিষয়টাই আমরা এখানে দেখলাম। তাহলে 15,000-এ 2000, এই 2000 কেটে দিলাম, এই কাটার পরে 40/3 থাকলো, যেটা ভাগ করলে 13.33 দাঁড়ালো। এই যে 13.33, এই দুটো সংখ্যাকে নিয়ে আসলে আমাদের যেহেতু অ্যাপ্রক্সিমেট বলেছে সেহেতু এটা তো 14, কারণ এই অপশানে অনেক সময় 14 থাকতে পারে, তখন কনফিউজড হয়ে যাবে। তো এই যখন এই 5-এর নিচে থাকবে, এটা ধরো এরকম থাকলো 5 3, তখনও কিন্তু এটা 14 ধরা হতো। আর যেহেতু এটা মানে 4, ধরো এটা 4 3, তখন এটা কিন্তু তোমার 13 হিসাবে কনসিডার করা হচ্ছে। আবার যদি এরকম হয় যে 4 5.4 13.45, এরকম হলেও এই 5-এর জন্য এইটা আবার 5 হয়ে যেত, তখন আবার এটা 14 কনসিডার করা হতো। ঠিক আছে, যাই হোক, এত জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই। 5-এর নিচে থাকলে 13, 5-এর উপরে, পয়েন্টের পরে 5-এর উপরে থাকলে একটা বেড়ে যাচ্ছে, এইটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। ইনক্রিজটা না থাকলে অপশনগুলো তো চেঞ্জ হয়ে যেত না, তখন তো বিয়োগ করে উত্তরটা আসতো হ্যাঁ, তুলনামূলক আমাদের যদি ইনক্রিজ অপশন না থাকতো তখন কি হতো, তখন আসলে এর সঙ্গে আরো 100 বেড়ে যেত, 113.13 হতো, এই আর কি, অন্য কিছু না। 113 পয়েন্ট ওই ইনক্রিজ কথাটা থাকার জন্য, মানে ইনক্রিজ ডিক্রিজ মানে কত বেশি এক হচ্ছে কত হয়ে কত দাঁড়াচ্ছে, মানে আমাকে বলা হলো যে তোমার কাছে 200 টাকা রয়েছে, হ্যাঁ, এখন তোমাকে আরো 50 টাকা দিলে তোমার কাছে কত দাঁড়াবে। ঠিক আছে, তোমাকে আরো 50 টাকা দিলাম, তুমি এক কথায় উত্তর করলে 250। এবার এইটা আমি তোমাকে কি বললাম যে তোমার কাছে কত টাকা তাহলে হলো,
আর আবার আমি যদি তোমাকে প্রশ্ন করতাম যে তোমার কাছে 200 ছিল, আমি তোমাকে 250 করে দিলাম, তাহলে তোমাকে আমি কত দিলাম বা কত বাড়িয়ে দিলাম, বুঝতে পেরেছি? এই হচ্ছে ম্যাটারটা, অন্য কিছু নয়। এইখানেই বাড়া কমার প্রশ্নটাই। ঠিক আছে। নেক্সট চলো, এখানে দেখো গড় শতকরা নির্ণয়, অ্যাভারেজ পার্সেন্টেজ ক্যালকুলেশন। এখানে তোমাকে গড় নির্ণয় করতে দেবে, বিভিন্ন জিনিসের সংখ্যা দিল। কীরকম গড়? যে ধরো আমার কাছে 5 টাকা আছে, তোমার কাছে 10 টাকা আছে, তার কাছে 13 টাকা আছে, অন্যর কাছে 15 টাকা আছে, ঠিক আছে? এবার প্রত্যেকেরই এই যে আমাদের কাছে গড় কত আছে, ঠিক আছে? তাহলে গড় কত কী করে বের করতে হয়? যে প্রত্যেকটা সংখ্যা আমরা যুক্ত করে দেব, করে দিয়ে যতজন সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ এখানে 1 2 3 4 চারজন আছে, 4 জনকে ভাগ করে দেবো। এখানে 15 + 20, 20 8 10 30, 30 40 43 আছে, 43 ভাগ 4 হয়ে যাবে। তখন যা বেরোবে সেইটাই হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে গড়ে সেইটা আছে। তোমরা শুনেছো যে আমাদের যে মাথাপিছু ইনকাম, প্রত্যেকটা দেশের মাথাপিছু ইনকাম হিসাবে যেটা হিসাব হয়, সেই ক্ষেত্রে কি করা হয়? আমাদের যে ধরো মুকেশ আম্বানির ইনকাম এবং আমার ইনকাম এবং তোমার ইনকাম, তিনজনের ইনকাম যুক্ত করা হলো। হ্যাঁ, মুকেশ আম্বানির ধরো 1 কোটি টাকা ইনকাম পার সেকেন্ডে, আমাদের পার সেকেন্ডে হয়তো আমার 10 টাকা, তোমার হয়তো পার সেকেন্ডে 100 টাকা। এই তিনটেকে যুক্ত করা হলো, যা দাঁড়ালো প্রত্যেকের গড় ইনকাম তাই। দেখবে যে আমরা অলরেডি লাখপতি হয়ে গেছি, হ্যাঁ, অথচ আমাদের কাছে কোনো টাকা নেই। মানে এই হিসাবটা, গড়ের হিসাবটা হচ্ছে এরকম হয়। হ্যাঁ, যেমন করে আমাদের মানে গরিব বড়লোক বা এই যে সীমাটা নির্ণয় করা হয়, প্রত্যেকটা দেশের অর্থনৈতিক সীমাটা নির্ণয় করা হয়, সেটা এইভাবে হয়। আচ্ছা, the year-wise student strength in a university from different zone of the country in addition to those students who are from foreign countries. আচ্ছা, আমি এখানে যা প্র্যাকটিস করাচ্ছি সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের, সুতরাং তোমাদের যে এই টাইপের প্রশ্ন আসে বা আসে না সেটা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। এই সমস্তটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। দেখো আমরা আরেকবার পড়ি। দ্য ইয়ার-ওয়াইজ স্টুডেন্ট স্ট্রেংথ ইন এ ইউনিভার্সিটি ফ্রম different zone of the country in addition to those students who are from foreign countries in the shown table in the below, which is student strength in hundreds, এটা দেখো হান্ড্রেডসে রয়েছে। এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখবে, কোথাও দেখবে 1000 রয়েছে, কোথাও টনে রয়েছে। এই কথাগুলো অনেক সময় স্কিপ করে যাওয়ার জন্য উত্তরগুলো মেলে না। তো এখানে বলা হচ্ছে যে নিচে জোন ওয়াইজ ফরেন কান্ট্রিজের স্টুডেন্টসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? সেইটা তোমাকে এখানে দিয়েছে এবং তার ভিত্তিতে এখানে উত্তরগুলো দিয়েছে, ইয়ার ওয়াইজ এখানে পরপর রয়েছে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ দ্য মিন অফ অ্যানুয়াল গ্রোথ রেট পার্সেন্টেজ অফ স্টুডেন্ট স্ট্রেংথ ইন নর্থ জোন? এই যে নর্থ জোন যেটা রয়েছে, নর্থ জোনের কি বলছে? হোয়াট ইজ দ্য মিন গড় অফ অ্যানুয়াল গ্রোথ রেট, অ্যানুয়াল গ্রোথ রেট, ঠিক আছে, অফ দ্য স্টুডেন্ট। খেয়াল করো প্রশ্ন এই জায়গার মারপ্যাচগুলো ধরার চেষ্টা করো, কোথায় আসলে প্রশ্নের মারপ্যাচ থাকে, ঠিক আছে? এখানে দেখো মিন অফ অ্যানুয়াল গ্রোথ, অ্যানুয়াল গ্রোথ বলেছে, টোটাল গ্রোথ কিন্তু আমাদের বলেনি। আমাদের যদি বলতো হোয়াট ইজ দ্য মিন অফ টোটাল গ্রোথ, হ্যাঁ, টোটাল গ্রোথ 2014 to 2018, তখন কিন্তু আমরা 2014 থেকে ডাইরেক্ট এই যে 15-র তুলনায় এই 18-তে বাড়াতাম, সেইটার হিসাব নিকাশ করতাম। কিন্তু এখানে আমাদের তা বলেনি, আমাদের আরও ঘুরিয়ে বলেছে। কি বলেছে? অ্যানুয়াল গ্রোথ, প্রত্যেক বছর বছর কত বাড়ছে সেইটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে আমাদের বলছে দেখো, হোয়াট ইজ দ্য মিন অফ অ্যানুয়াল গ্রোথ রেট অফ দ্য স্টুডেন্ট স্ট্রেংথ অফ নর্থ জোন। তাহলে নর্থ জোনের অ্যানুয়াল গ্রোথ 2014-তে 15.1 ছিল, 2016-তে হয়েছে 16.2, 2014-15 এটা হয়েছে, 16-তে হয়েছে 17.2, 17-তে হয়েছে 17.4, 18-তে হয়েছে 18, এবং এইখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু 100, অর্থাৎ এই যে এইটা কিন্তু 1510, ঠিক আছে? দেখো তো এটা পারো কিনা। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো? মানে আমি বোঝাতে পারছি তো তোমাদেরকে ম্যাথগুলো? একটু একটু জানিও তো। হ্যাঁ স্যার। বেশ, চলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখতে হবে কি বলতো? আমাদের আগে দেখে নিতে হবে যে 2014 থেকে 15 এইটা কত পার্সেন্ট হলো, 2014 থেকে 15-তে আমাদের কত পার্সেন্ট বাড়ছে। তাহলে 2014-তে ছিল 15.1, 15.1 থেকে বেড়ে কত হয়েছে? 16.2 হয়েছে, তাই তো?
তাহলে কত বাড়লো, কত বাড়লো দেখো তো, 1.1, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো যে আমি ইনক্রিজ ডিক্রিজের কথা বললাম, এখানে কিন্তু দেখো গ্রোথের কথা বলে দিচ্ছে, তাই না? গ্রোথ মানে কি, বাড়াই তো, ইনক্রিজই তো হচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বের করবো, 15.1-এ কত গ্রোথ হয়েছে, 1.1, একে কত, 100 কত, তাই তো? আমাদের কত গ্রোথ হলো, পেছনের থেকে এইটা কত গ্রোথ হলো। আমি যদি এই সংখ্যাটাকে এই পয়েন্ট তুলে দিই, আমি যদি তোমাকে বলি যে 1510 জন ছিল, 1510 জন, আসলে সেইটাই আসলে 100 মানে 1510 জন ছিল, সেইটা হয়েছে 1620 জন, ঠিক আছে? তাহলে কতজন বাড়লো, 110 জন, তাই তো? এইটাই তো বাড়লো, 110 জন বেড়েছে। তাহলে 1510-এ বেড়েছে কত, 110 জন, একে কত, 100 কত। আশা করি বোঝাতে পারছি। ঠিক অ্যাজ ইট ইজ ভাবে আমাদের করে যেতে হবে, এই প্রত্যেকটাকে বের করতে হবে। তাহলে 14 থেকে 15 হচ্ছে, 15 থেকে 16 হচ্ছে, 16 থেকে 17 হচ্ছে, 17 থেকে 18 হচ্ছে। এটা আমি একটু ক্যালকুলেটর ইউজ করছি, নাহলে একটু সময় চলে যাবে। তোমরা যেটা করবে যে অনেকের এই জায়গাটা একটা প্রবলেম তোমাদের দেখা দেবে যে অনেকটা সময়ের ব্যাপার। দেখো ক্যালকুলেশনের ক্ষেত্রে ক্যালকুলেশন হচ্ছে প্র্যাকটিস বেসটাই হচ্ছে বড় কথা। যখনই তুমি প্র্যাকটিস করবে এই ক্যালকুলেশনটা দেখবে তুমি খুব দ্রুতই করতে পারছো, ঠিক আছে? আচ্ছা এখানে 15 হলো 1.1 ভাগ 15.1 ইন্টু 100। প্রথমটা দেখো এইটা বাড়ছে হচ্ছে 7.28 একটু ভালো জায়গায় লিখি। আচ্ছা এইটা হচ্ছে 7.28। আচ্ছা এবার 15 থেকে 16টা দেখা যাক। 15 থেকে 16 এটা বেড়েছে হচ্ছে 1, তাই তো? হ্যাঁ, তাহলে 100 জন বেড়েছে। কত বেড়েছে হচ্ছে 16,1620 6.17। পরেরটা বেড়েছে 6.17। তারপরেরটা দেখো 17 মানে হচ্ছে তোমার বেড়েছে হচ্ছে 1702 থেকে 1740, মানে 20 জন বেড়েছে, তাই না? তাহলে 20 জন বেড়েছে হচ্ছে তোমার 1720 থেকে 20 জন বেড়েছে, একে কত, 100 কত, মানে 1.16% বেড়েছে, 16। আর 17 থেকে 18 যেটা হয়েছে সেটা হচ্ছে 1740 থেকে হয়েছে 1800, মানে 60 জন বেড়েছে। 60 জন বেড়েছে। কত বেড়েছে, 60 ভাগ 1740 ইন্টু 100, 3.44, ঠিক আছে? এইটা আমাদের পরপর বেড়েছে। এবার এদের কি চেয়েছে, আমাদের মিন চেয়েছে, গড় চেয়েছে। তার মানে আমাদের দাঁড়াবে হচ্ছে 3.44 প্লাস 1.16 প্লাস 6.17 প্লাস 7.28 ভাগ 1 2 3 4 4, 4.51। এখানে দেখো একটা জিনিস তোমাদের একটু দেখে নেওয়ার দরকার আছে। খেয়াল করো, এখানে আমি 4 দিয়ে ভাগ করলাম। আমি ক্যালকুলেশন যেটা করলাম তার কারণ কি, আমাদের কিন্তু গ্রোথ রেট চেয়েছে, ঠিক আছে? এবার গ্রোথ যখন হচ্ছে একটা বেস তো থাকছে, তার থেকে গ্রোথ হচ্ছে। দেখো একবার গ্রোথ হয়েছে, দুবার গ্রোথ হয়েছে, 3বার গ্রোথ হয়েছে, 4বার গ্রোথ হয়েছে। ওই জন্য আমাদের এই যে গ্রোথগুলো হলো, আমরা যে কটাকে যুক্ত করলাম সেটাকে 4 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? ভাগ করার ফলে 4.51 আমাদের দাঁড়ালো। ক্লিয়ার? 4.51। স্যার বিয়োগটা কিভাবে করলেন দেখাবেন একটু বোর্ডে? কোনটা বলো? ও এই মানে এই স্যার আপনি যে বিয়োগগুলো যে করলেন না, সেটা আমি আমার এখানে অন্য হচ্ছে তো, তাই একটু বোর্ডে দেখাবেন? আচ্ছা এই বিয়োগগুলো, তাই তো? তুমি ধরে নাও না এই যে 100 আছে, 100 মানে কি 15.1, এর সঙ্গে যদি আমি 100 গুণ করি কি হয় দেখো,
15.100, তাই না? এইটা না? তাহলে একটার পরে পয়েন্ট ছিল, একটার পরে পয়েন্ট হচ্ছে মানে 1510, তাই তো? এই 15.1 মানে হচ্ছে 1510, 16.2 মানে হচ্ছে কি 1620, পরে একটা একটা করে শূন্য বসিয়ে দাও তাহলেই হয়ে যাচ্ছে, সেই কটাই দাঁড়াচ্ছে। 1510 থেকে 1620 কত হচ্ছে? 110 না? বুঝতে পারছি? 1620, 20 থেকে পরেরটা কত? 1720, কত বাড়লো? 100 বাড়লো। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। স্যার ওভার হ্যাঁ, এখানে আমি করছি কিন্তু উত্তর মিলছে না। কিসের উত্তর মিলছে না মানে? আচ্ছা এই পার্সেন্টেজগুলোর? হ্যাঁ স্যার। তাহলে দেখো ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে, ঠিক আছে? আমাদের এই ক্যালকুলেশনের সূত্রটা হচ্ছে এই যে 15.1 বা 15.1-এ বাড়লো, প্রথমটা আমাদের বেড়েছে হচ্ছে 1.1, 15.1-এ বেড়েছে 1.1, একে কত? 15.1 ইন্টু 100, এইটা এটাকে তুলে দিতে পারো, অর্থাৎ এই যে তোমার 1100 ভাগ 151, ঠিক আছে, যেটা 7.8 হচ্ছে। অ্যাজ ইট ইজ ভাবে পরেরটা 7.17 হচ্ছে, তারপরেরটা 1.16 হচ্ছে, তারপরেরটা 3.44 হচ্ছে। ক্লিয়ার? এটা একটু ক্যালকুলেশন তারপরে করে সবগুলো যোগ করে হ্যাঁ, তারপর আমি সবগুলো যোগ করলাম, যেহেতু তারপরে আমাদের সবগুলো হ্যাঁ তারপরে আমি সবগুলো তারপরে যুক্ত ভাগ করে করেছি। দিব। হ্যাঁ, যেহেতু মিন বলেছে আমাদের গড় বের করতে হবে, তাহলে গড়ের সূত্র হচ্ছে আমাদের যা হচ্ছে প্রত্যেকটাকে যুক্ত করলাম, যুক্ত করার পরে আমরা ভাগ করে দিলাম। গ্রোথ রেটের মিন চেয়েছে, ঠিক আছে, ওই জন্য আমরা এটা করলাম। চলো। আর স্যার হ্যাঁ। আরেকটা জিজ্ঞাসা ছিল। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম এখানে যদি অ্যানুয়াল গ্রোথটা না বলতো তাহলে যে সংখ্যাগুলি আছে সেগুলি যোগ করে দিতাম, পরে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিতাম, তাই তো? না, দুটো পদ্ধতি হতে পারতো এখানে। যেমন দেখো আমাদের অ্যানুয়াল গ্রোথ বলেছে, মানে হচ্ছে বছর বছর গ্রোথের গড় বলেছে। আরেকটা তো আমাদের এরকম বলতে পারতো যে 2014 থেকে 2018 পর্যন্ত, তাই না, কত গ্রোথ হলো, সেই গ্রোথ যেটা হলো তার গড় কত হলো, এরকম বলতে পারতো। তখন আমরা কি দেখতাম? 2014-তে কি ছিল? 15.1, আর 2018-তে হলো 18, তাই না? তাহলে এইটা কত বাড়লো? তার মানে হচ্ছে 2.9 বেড়েছে, দেখো, তাই তো? সেই 2.9 তার মানে 15.1-এ বেড়েছে 2.9, একে কত? 100 কত? তখন আমাদের কিন্তু বছর বছরেরটা আর বের করতে হতো না, ঠিক আছে? চলো নেক্সট। স্যার শেষের যে বিয়োগটা স্যার, হ্যাঁ 2017-2018 যে বিয়োগটা, ওটা স্যার কিভাবে করেছেন? মানে ওই শেষের বিয়োগটা ওটা মানে মানে কত থেকে তো করেছেন? এই ধরো তুমি এক কাজ করো, 1740 আর এইটা হচ্ছে 1800, কত হচ্ছে? 60 না? তাই তো? হ্যাঁ স্যার। এই তো সিম্পল জিনিস। এই যে 0.4 আছে, তার মানে কি লাস্ট এইখানে 0.4 মানে কি এখানে 0.1 থেকে 0 পর্যন্ত থাকলে তখনই হবে। তাহলে এখানে 4 আছে মানে বাদ বাকি আরো 6টা আছে, সেই হিসাবে 60। চলো নেক্সট গেলাম। হ্যাঁ, এটা দেখো, দুই ভিন্ন অংশের শতাংশ নির্ণয়, পার্সেন্টেজ অফ টু ডিফারেন্ট কোয়ান্টিটিস। দুটো ভিন্ন অংশ এবং তাদের শতকরা নির্ণয় করতে হবে, এই একটা টাইপের প্রশ্ন। বলছে দ্য ফলোয়িং টেবিল এমবডিজ দ্য ডিটেলস অ্যাবাউট দ্য এনরোলমেন্ট অফ স্টুডেন্ট ইন 5 ডিফারেন্ট স্ট্রিম, নেমলি এনরোলমেন্ট অফ স্টুডেন্ট 5 ডিফারেন্ট স্ট্রিম। কি কি? আইটি, ম্যানেজমেন্ট, কমার্স, সায়েন্স অ্যান্ড আর্টস in the college during the session 2019-20. A total number of 3,500 students, including 1,500 girls, have been enrolled in the college. Based on the data in the table, answer the stream wise enrollment student ইত্যাদি। আচ্ছা, এটা তোমাদের এটা এই জায়গাটা অ্যান্সার দ্য কোশ্চেন এইটুকু হবে, তারপরে এটাই স্ট্রিম ওয়াইজ এনরোলমেন্ট স্টুডেন্ট। আচ্ছা, এখানে দেখো, তাহলে আমাদের দিয়েছে এক স্ট্রিম, 5টা স্ট্রিম দিয়েছে, আইটি, ম্যানেজমেন্ট, কমার্স, সায়েন্স এবং আর্টস, এবং সেখানে আমাদের টোটাল স্টুডেন্টের সংখ্যা দিয়েছে, পার্সেন্টেজ অফ স্টুডেন্ট এনরোলড আউট অফ 3500। এই যে টোটাল স্টুডেন্ট 3500, এই 3500-র পার্সেন্টেজ কিন্তু দিয়ে দিয়েছে। দেখো 3500-এর মধ্যে আইটিতে 20%, ম্যানেজমেন্টে 16%, কমার্সে 12%, সায়েন্সে 22% এবং আর্টসে 30%। অর্থাৎ এই টোটালটা যদি যোগ করো দেখবে 100 দাঁড়াবে। অর্থাৎ 3500-এর মধ্যে আইটি যদি বলি তখন 20%,
ঠিক আছে। অ্যাজ ইট ইজ হবে এইটা কিন্তু টোটাল স্টুডেন্টের, ঠিক আছে, এটা টোটাল। আর এইটা দেখো গার্লসের, গার্লস টোটাল এই 3500-এর মধ্যে গার্লস রয়েছে 1500 জন, সেটা বলে দিয়েছে। 1500 জনের মধ্যে 18% হচ্ছে আইটিতে, 1500 জনের মধ্যে 12% হচ্ছে তোমার ম্যানেজমেন্টে, 21% হচ্ছে তোমার কমার্সে, সায়েন্সে হচ্ছে 11% এবং তোমার আর্টসে হচ্ছে 38%, এই 1500 জনের মধ্যে। খেয়াল করো এখানে আমরা কি কি কল্পনা করতে পারি এই চারটা থেকে। আমরা এখানে যদি ভাবি যে টোটাল স্টুডেন্ট তো আমাদের 3500, তাই না? যদি এই এরকমভাবে পার্সেন্টেজ দেয়, তুমি সবসময় আগে কল্পনা করবে তাহলে 1% সমান সমান কত? 3500 যদি এটা মানে কি 100% সমান সমান 3500 না? তাহলে 1% সমান সমান কত? 35। এইটা সবসময় মাথায় রেখে দেবে, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। অ্যাজ ইট ইজ ভাবে গার্লস, এটা কিন্তু টোটাল নম্বরের ক্ষেত্রে। আবার গার্লসের ক্ষেত্রে দেখো 1500, এইটা হচ্ছে যদি টোটাল নম্বর হয় তাহলে 1% সমান সমান কত? 1% সমান সমান 15। এই হিসাবটা যদি রাখো ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে। এখন আমাদের কি বলেছে দেখো, দ্য টোটাল নাম্বার অফ, আরেকটা কথা দেখো এইখানে কিন্তু গার্লস দেওয়া আছে, আমাদের কিন্তু বয়েজ দেওয়া নেই। তাহলে আমরা বয়েজ কি বের করতে পারি? ভাবো তো এখান থেকে আমরা কি করে বয়েজ বের করতে পারবো, একটু কল্পনা করো। আমি মনে করো যে আইটির ক্ষেত্রে, এই আইটির ক্ষেত্রে আমাদের মেল বের করতে হবে। মেলটাকে আমরা কি করে বের করবো ভাবো। আমাদের আইটির ক্ষেত্রে 20% হচ্ছে টোটাল স্টুডেন্ট, তাহলে আমরা প্রথমে দেখব যে 20% মানে টোটাল আইটির স্টুডেন্ট কত, সেইটাকে আমরা বের করলে টোটাল স্টুডেন্ট, টোটাল আইটির স্টুডেন্ট তাহলে কত? টোটাল 20%, 3500 20%। তাহলে আমাদের একটা দেখেছিলাম এইটা, তার মানে কত? 20% মানে কত? 35 দুগুণ 70, 700 জন আইটির, তাই না? 1% সমান সমান যদি 35 হয়, 20% মানে কত? 35 গুণ 20, 35 গুণ 70, 700 জন, 700 জন টোটাল আইটির। এখন আমরা তো এর ভিতরেও দেখে নিতে পারি যে এইটা হচ্ছে টোটাল নম্বর, মেল প্লাস ফিমেল। এবার এখান থেকে যদি আমরা ফিমেলকে বাদ দিয়ে দিই তাহলে মেল পেয়ে যাবো। ফিমেলটাকে আমরা বের করতে পারি 18%, 1500 18% ফিমেল, তাই না? তাহলে এই 15 × 18 কত হচ্ছে? 15, 8, 5 × 8 40, 5 15 5 8 40 0, 8 1 8 4 12, আর এইদিকে হচ্ছে 15, 0 7 2। দেখো 270 জন, 270 জন আমাদের হচ্ছে ফিমেল। তাহলে এখান থেকে যেহেতু আমরা 270 বিয়োগ করে দিই তাহলে আমাদের মেল পড়ে থাকছে, অর্থাৎ 0 7 10 3 হলে হাতে 1 2 3 4 আর 3 430 জন হচ্ছে আমাদের মেল। বোঝা গেল? এইটা তোমাকে একটু কল্পনা করতে হবে যে আমি আসলে এই জায়গাটা কিভাবে আমি বের করতে পারবো, আদারওয়াইজ কোন পদ্ধতিতে আমার মানে এইটা যখনই তুমি কল্পনা করতে পারবে তখনই দেখবে যে বিষয়টা তুমি পাচ্ছ। আমাদের এইখানে যে ইনফরমেশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে টোটাল স্টুডেন্টের সংখ্যা দেওয়া রয়েছে, ফিমেল স্টুডেন্টদের দেওয়া রয়েছে। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই যদি টোটালটা বের করতে পারি এবং ফিমেলকে বাদ দিতে পারি তাহলে মেল পেয়ে যাবো, অ্যাজ সিম্পল অ্যাজ। এবার দেখো আমাদের মেন প্রশ্নটা দেখো, the number of girls enrolled in arts, science and commerce stream together from what % of total number of students in the college? বলছে the number of girl enrolled arts, science এবং commerce stream together from what %, তার মানে কি আমাদের এইটা চেয়েছে what % of the total number of student in the college। total number of student এইটা হচ্ছে কলেজ, ইন দ্য কলেজ কত আছে? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য কলেজ কত আছে? এটা 3500, তাই না? আচ্ছা, আর আমাদের কি চেয়েছে? কার পার্সেন্টেজ চেয়েছে? কাদের? গার্লসের। আর্টস, সায়েন্স এবং কমার্স। আর্টসে কত পার্সেন্ট? আর্টসে দেখো কত পার্সেন্ট মেয়েরা, আর্টসে হচ্ছে 38, সায়েন্সে হচ্ছে তোমার 11 এবং কমার্সে হচ্ছে তোমার 21। তাহলে দেখো মানে এইখানে যেহেতু পরপর রয়েছে তো আমরা তো একসঙ্গেই আলাদা আলাদা বের না করে আমরা তো এই 1500 জনের মধ্যে 38% কত, 1500 জনের মধ্যে 11% কত, 1500 জনের মধ্যে 21% কত, এটা একবারে মানে আলাদা আলাদা না করে আমরা একবারেই কিন্তু এটা বের করে নিতে পারি। 8
আর 2 10 শূন্য, আতে 1, 2 3 আর 2 5 6 7, 70%, টোটাল 70%। তাহলে আমাদের 1% সমান সমান যদি 15 হয়, গার্লসের 1% সমান সমান যদি 15 হয়, তাহলে 70% সমান সমান কত? 0 7 5 7 35 এর 5, আতে 3 7 7 3 10। তার মানে টোটাল আর্টস, সায়েন্স এবং কমার্সে আছে 1050 জন। আমি এইটুকু বোঝাতে পারলাম। আমাদের টোটাল আর্টস, কমার্স এবং সায়েন্সের ফিমেল স্টুডেন্ট আছে 1050 জন। এইবার আমাদের দেখতে হবে যে এইটা 35-এর তুলনায় এটা কত পার্সেন্ট, তাই না? এটা আমাদের দেখতে বলেছে হোয়াট পার্সেন্ট, স্ট্রিম টুগেদার হোয়াট পার্সেন্ট। এখানে দেখো, এখানেও কিন্তু বেশি কম বলেনি, কিন্তু এখানে ওইটার কত পার্সেন্ট বলেছে। তাহলে 3500-তে 1050, একে কত, 100 কত, 3500 ইন্টু 100, 5 5 7 35, 5 2 5 1 0 7 3 0, 30%। কারোর কোনো ডাউট আছে? স্যার ওই 15 স্যার, গুণ প্রথমে 70 কাটাকুটি জায়গাটা থেকে করতে আরেকবার হবে? বলবেন? 15 গুণ 70 জায়গাটা থেকে আরেকবার বললে ভালো হতো। 15, আচ্ছা 15 গুণ 70 কি করে আসলো? আমি আসলে এটা শর্ট করেছি, এই আর কি। দেখো, আমাদের ধরো এই যে এই টোটালটা 1500 জনের মধ্যেই তো এই ভাগটা রয়েছে, 18%, 12%, 21%, 11%, 30, মানে টোটাল 100% সমান সমানই তো 1500 জন, তাই না? এটা তো বুঝতে পারছো যে টোটাল এই 100% মানে টোটালটা মানেই তো 1500 জন। এই 1500 জনের ভাগগুলোই তো এখানে করেছে, যে 1500 জনের মধ্যে আইটিতে 18% আছে, 1500 জনের মধ্যে ম্যানেজমেন্টে 12% আছে, কমার্সে আছে 21%, সায়েন্সে আছে 11% এবং আর্টসে আছে 38%। আমাদের প্রশ্নে চেয়েছে যে টোটাল নম্বর, যে স্টুডেন্টের টোটাল নম্বর আছে সেই তুলনায় আর্টস, সায়েন্স এবং কমার্সের যে মেয়েরা আছে সেই মেয়েদের পার্সেন্টেজ কত। তাহলে আমরা আগে দেখলাম যে টোটাল নম্বর তো আমাদের দেওয়াই রয়েছে, সুতরাং আমাদের বের করার কিছু নেই। আমাদের আর্টস, সায়েন্স এবং কমার্স এই তিনটে মিলিয়ে আমাদের কতজন মহিলা আছে সেইটা আমরা দেখলাম। তাহলে তিনটে মিলিয়ে আমাদের এই যে তিনটে, এই যে 21%, 11% এবং 38%, এইটা মিলে হলো আসলে 70%। তাহলে 1500 জনের 70%ই এই দেখো এই তিনটে স্ট্রিমে ভর্তি হয়েছে। তাহলে 1500 জনের 70% কত? ইন্টু 70/100, বোঝা গেল? এই যে এইটাই, এই যে 15 ইন্টু 70, এই যে আমরা প্রথমে বের করে নিলাম না যে 1500 জনে যদি 100% সমান 15 হয়, 1% সমান সমান কত সেই হিসাবে। তাহলে 15 ইন্টু 70, এইখান থেকে আমরা পেলাম 1050 জন। অর্থাৎ টোটাল ফিমেল কমার্স, সায়েন্স এবং আর্টসের টোটাল ফিমেল আছে হচ্ছে 1050 জন। ক্লিয়ার? এইবার আমরা দেখলাম যে 3500 জনের মধ্যে টোটাল স্টুডেন্ট 3500 জন। আমাদের চেয়েছে কি যে টুগেদার ফ্রম হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য কলেজ, টোটাল নম্বরের তুলনায় এই 1050 জন কত পার্সেন্ট। তাহলে আমি অমুকে অত পার্সেন্ট, মানে 3500 জনের 1050, একে কত, 100 কত, সেটাই আমাদের এই যে 30% বের হলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো নেক্সট। দেখো এইটা শতকরা ভিত্তিতে মিশ্রণ বা গড়, ওয়েটেড অ্যাভারেজ পার্সেন্টেজ ক্যালকুলেশন। তোমার এক মিনিট দাঁড়াও, তোমাদের মাথাটা আর একটু ক্লিয়ার করে দিয়ে এইটা চারটা থেকেই আবার একটা প্রশ্ন দেখো। এখানে শতাংশ থেকে বাস্তব সংখ্যা নির্ণয়, কোনো একটা পার্সেন্টেজ দিয়েছে, তার থেকে তোমাকে ভ্যালুয়েশনটা বের করতে হবে। বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গার্লস এনরোলড ইন সায়েন্স অ্যান্ড কমার্স স্ট্রিম টুগেদার। সায়েন্স এবং কমার্স স্ট্রিমে কতজন গার্লস আছে এইটা একটু বলো তোমরা দেখি। এইটা কিন্তু ইজি তোমাদের জন্য, আমরা এই চারটাকে নিয়েই আমরা দেখলাম। তোমাদের জন্য একটু সময় দিচ্ছি, দেখো এটা করো। আচ্ছা 480, অনেকে দুজনে তিনজনে দিয়েছো 480। হ্যাঁ ঠিক আছে 480। দেখো এই একটু আগেই আমরা যেটা করলাম যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গার্লস এনরোলড ইন সায়েন্স অ্যান্ড কমার্স টুগেদার। সায়েন্স এবং কমার্সের টুগেদারে গার্লস কত। তাহলে গার্লস তো 1500 জন রয়েছে। এই 1500 জনের মধ্যে কমার্স, সায়েন্স এবং কমার্স, সায়েন্সে আছে হচ্ছে 11%, কমার্সে আছে হচ্ছে 21%। তার মানে টোটালটা কত হচ্ছে? টোটাল দেখো 21 আর 11, 32%। তাহলে 1500 জনের 32%,
32/100 এটা করলেই হয়ে যাচ্ছে, 32 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, 15 দিয়ে 29 শূন্য হাতে 3, 15 3 15 45 46 47 48 480। সিম্পল ছিল, অ্যাজ সিম্পল অ্যাজ। ঠিক আছে, মাথা গুলিয়ে যাচ্ছে না তো? দেখো তো মাথা গোলাচ্ছে না তো? আর একটু এগোবো? আর একটু এগোবো নাকি আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব, নাকি আজকে এই পর্যন্ত থাকুক? ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাকুক, বরং এবার আমি ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত যে তোমাদের প্রশ্ন ছিল, এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো করো, আমি এক এক করে সব উত্তর দেবো। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে আপনি যে সলিউশন গুলো করালেন, এইগুলো কি আমরা পাবো, এই কোয়েশ্চেন গুলো? এই কোশ্চেনগুলো হ্যাঁ, অ্যাজ আ প্র্যাকটিস, মানে হ্যাঁ কি সেটা দিয়ে দেওয়া এক্সাম্পল যেতে দেখে পারে, দেখে যদি প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ হ্যাঁ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর তোমাদের তো দেখো, কাইন্ডলি যদি প্রোভাইড করেন খুব হ্যাঁ ভালো হয়। ঠিক আছে, আর আমি তো তার এর আগেও তো আমি তো কোশ্চেন সেট প্রোভাইড করে দিয়েছি, সেটা দেখো নি, ইয়েতে অ্যাপে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অ্যাপে দেখেছি। হ্যাঁ, হুম, ঠিক আছে, ওইখান থেকেই আসলে বিভাগগুলো করা। ঠিক আছে ঠিক আছে, এটা যদি মনে হয় আমি দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, বিশেষ কারণে আমি ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কোনো যে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারোনি কোনো হ্যালো অসুবিধা নেই, সব ক্লাসগুলোই আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, হ্যাঁ মৃণাল বাড়ুই বল। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি স্যার, অ্যাপে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে না, আমি না খুঁজে পাচ্ছি না, একটু যদি এটা কিভাবে কোথায় গেলে পাবো অ্যাপের মধ্যে একটু যদি বলে দেন খুব উপকার হয়। আমি তো একটা ইনস্ট্রাকশনাল ভিডিও দিয়েছিলাম, সেটা কি দেখেছো? একটা ইনস্ট্রাকশন। না স্যার, আমি এই গতকাল, তুমি জয়েন করেছো? না না, কবে? আমি দেখি, তুমি জয়েন করেছো কবে? আমি পরশুদিন অ্যাপটা ডাউনলোড করেছি, গতকাল আমি জয়েন করেছি। গতকালও যদি করো, দেখো আজকে একটা পোস্ট করা হয়েছিল, যে এই ক্লাসের পোস্ট করা হয়েছিল না, সেই পোস্টটাতে, হ্যাঁ সেই পোস্টার নিচেই কিন্তু দেওয়া ছিল যে ইনস্ট্রাকশনাল ক্লাস, এই ইনস্ট্রাকশনাল ভিডিও, ওই ভিডিওটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে ওখানে স্যার। পুরো ক্লিয়ার কাট বলে দেওয়া ছিল এবং অন্যান্য বিষয়ে ওখানে আলোচনা করা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এবার তোমরা কিন্তু ওই নেট নিয়ে কিন্তু এক এক প্রশ্নগুলো করো, তাহলে আমি উত্তরগুলো করতে পারবো। ঠিক আছে, প্রথমত আমাকে একজন প্রশ্ন করেছিল যে নেট হচ্ছে জিআরএফ হচ্ছে না, তার কারণ কি? প্রথম প্রশ্ন, যদি জিআরএফ টার্গেট থাকে সেক্ষেত্রে তোমাকে বেশ কিছু জায়গাকে আগে নির্ধারণ করতে হবে যে আমার এইগুলো স্ট্রং পয়েন্ট, টার্গেট করতে হবে। মানে জেনারেল পেপারে 35টাকে মিনিমাম টার্গেট করতে হবে, আর সাবজেক্ট পেপারের ক্ষেত্রে তোমার সেটাকে মিনিমাম ওই 65 টাইপ নিয়ে যেতে হবে। আমি জেনারেল হিসাবে ধরে বললাম, অ্যাপ্রক্সিমেটলি কাস্ট ওয়াইজ এটা ওঠানামা করবে। তো জেনারেলদের জন্য কিন্তু 65 মানে তোমার হ্যাঁ 65টা কোশ্চেন কিন্তু তোমাকে মিনিমাম ভাবতে হবে সাবজেক্টের ক্ষেত্রে, এবং জেনারেল পেপারের ক্ষেত্রে 35টা ধরতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমার শুধু নোটের উপরে তোমাকে ভরসা করলে চলবে না, শুধু তোমার মানে কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর তোমাকে ভরসা করলে চলবে না, তোমাকে কিন্তু ওই টপিকটাকে মানে ঝালাতে হবে, সেই টপিকটাকে দেখতে হবে, বিচার করতে হবে যে ওই টপিকটা আসলে আমার প্রবলেমটা কোথায়। মানে আমি ইন দ্য সেন্স বলতে চাইছি অনেক বেশি ক্যালকুলেটিভ হতে হবে তোমাকে। মানে আমি যদি আজকে ধরো এই ম্যাথটা করি, আমার যদি টার্গেট ম্যাথটা থাকে, আমার ম্যাথটাকে রাখতে হবে এবং দেখতে হবে আমি কোথায় আসলে ম্যাথটার ভুলটা করছি, হ্যাঁ, এবং এইটাকে বারে বারে যাচাই করে সেই জায়গাটাকে মানে কভার আপ করতে হবে। প্রথমত এইটা করতে হবে। দ্বিতীয়ত, যে জায়গাগুলোতে নম্বর ওঠার বিশেষ প্রবণতা রয়েছে সেই জায়গাগুলোকে ছাড়লে চলবে না। তুমি জিআরএফে পাবে, তুমি জেনারেল পেপারের ম্যাথের অংশে হাত দেবে না, হতে পারে না। আচ্ছা, সাবজেক্টের ক্ষেত্রেও যার যে সাবজেক্ট রয়েছে সেই জায়গাগুলো মনে রাখবে যে কঠিন যে মানে যে বিষয়গুলো সবার অ্যাভয়েড করার জায়গা রয়েছে, ওই জায়গাগুলো থেকেই তুমি কিন্তু এক্সট্রা পয়েন্টগুলো তুলতে পারবে। নাটক যেমন কি সাবজেক্টের ক্ষেত্রে যাদের বাংলা রয়েছে, দেখবে নাটক একটা কমন জায়গা, ঠিক আছে, এই কমন জায়গা সবাই পড়বে, সবাই নম্বর তোলার জায়গা, কিন্তু কোন জায়গাটা আরও সবাই মানে নম্বর তোলার পসিবিলিটিটা সবার কম, সেই জায়গাটাকে তোমাকে হাত দিতে হবে। আচ্ছা,
আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ধরো জিআরএফ এর ক্ষেত্রে অনেকটা হয় কি সেলফ অ্যাসেসমেন্ট করাটা খুব জরুরি। মানে আমরা পরীক্ষা দেওয়ার পরে দেখবে যে অনেকেই বলি যে আমার এই জায়গাটা খুব ভুল হয়েছে, মানে আমি জানা উত্তর ভুল করে এসেছি, আমি অমুক করেছি, আমি এই করেছি, এই ব্যাপারগুলো চলে আসে। তো আমার একটা প্রথম থেকেই মতবাদ কি যে আমি মানে যারাই মানে নেট পড়তে চায় আমি তাদের প্রথমকেই আমি যেটা বলি সেটা হচ্ছে একেবারে প্রথম কাজ হচ্ছে শরীরের উপরে গুরুত্ব দেওয়া। শরীরের উপরে গুরুত্ব দেওয়া ইন দ্য মিনস হচ্ছে আমাদের যে পড়াশুনোটা সেটা হচ্ছে ডেটা বেসড পড়াশুনো। এই ডেটা বেসড পড়াশুনোতে এনার্জি ক্ষরণটা খুব বেশি করে হয়, মানে খুব বেশি এনার্জি লস হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এনার্জি ধরে রাখতে গেলে আমাদের প্রথম থেকেই গুরুত্ব দিতে হবে আমাদের শরীরের উপরে ইন দ্য মিনস আমাদের খাওয়া দাওয়াটা ঠিক করা দরকার, হ্যাঁ, আমার ঘুমটা ঠিক হওয়া দরকার। এই দুটো জিনিস কিন্তু খুব প্রয়োজনীয়। এই যতক্ষণ না এই দুটো জিনিস করতে পারছো, মানে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ভাবি না তো অনেক ক্ষেত্রে, এই জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে। এই জায়গাগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জায়গা, তোমাকে এখানে প্র্যাকটিক্যালি ভাবতেই হবে, কিচ্ছু করার নেই। তুমি এই যতক্ষণ না খুব সুন্দরভাবে তুমি খাওয়া দাওয়াটা ঠিক করছো, ঘুমটা ঠিক করছো, ততক্ষণ তোমার মাইন্ড ঠিক করে নিতে পারবে না। এটা যতই তুমি গোগ্রাস হয়তো পড়ছো ঠিকই, আর সাময়িকভাবে মনে হচ্ছে তোমার মনে আছে, কিন্তু নেটটা কিন্তু শুধু ডেটা নয়, তোমার সিক্স সেন্স কেউ এখানে খুব কাজে লাগাতে হবে। কারণ কি এত প্রশ্ন তো, ডেটা ভিত্তিক প্রশ্ন তো, তুমি সব যে কমন পাবে সেই আশা করলে হবে না, তোমাকে সিক্স সেন্সকে কাজে লাগাতে হবে, সিক্স সেন্স বেসডটাকে করতে হবে। সিক্স সেন্স তখনই বেসড হবে যখন তুমি একটা জিনিসকে শুধু পড়ছো না, সেই জিনিসটাকে ভিতরে নিচ্ছ, অর্থাৎ মানে কনসেপ্ট ক্লিয়ার প্লাস প্র্যাকটিস, এই দুটো পার্টকে ভাগ করে তোমাকে কিন্তু এগোতে হবে। সেই জায়গাটাকে দেখাটা খুব জরুরি। এবং ছোট ছোট পয়েন্টকে কোথায় কোথায় ভুল হচ্ছে, আমি প্রত্যেকবার আমি বেশ কিছু ভিডিও আমি বানিয়েছিলাম, আমি বলেছিলাম যে যারা নেট পরীক্ষা দিচ্ছ তারা দেওয়ার পর অবশ্যই সেলফ অ্যাসেসমেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেলফ অ্যাসেসমেন্টটা করো যে কোথায় তোমার ভুলটা আসলে হচ্ছে, কোন জায়গাটা থেকে তোমার সমস্যাগুলো হচ্ছে। মানে একটা পরীক্ষা দেওয়ার উপরে সবচেয়ে বেশি দেখবে মানে এইটা করা প্রয়োজন যে আমি পরীক্ষাটাতে যে দিয়েছি, দেওয়ার পরে আমি আসলে এই পরীক্ষা থেকে আমার একটা অভিজ্ঞতা তো হয়েছে, যেই অভিজ্ঞতাটা কি সেই অভিজ্ঞতাগুলোকে লিপিবদ্ধ করা, এটা কিন্তু প্রথম কাজ থাকে। যাই হোক, সেটা অনেকে হয়তো করে না। যেমন ধরো এই যে আমি এই সেটগুলো দিয়েছিলাম, আমি কিন্তু প্রথম দিন ক্লিয়ার করেছিলাম যে তোমরা যে পরীক্ষাগুলো দেবে, মানে আমাদের উদ্দেশ্যটা কি ছিল, একটা টপিক আমি 100% কভার করতে পেরেছি কিনা কি করে জানবে তুমি তো নিজে পণ্ডিত নও, ঠিক আছে, বা তুমি নিজের বিচার নিজে ওরকমভাবে সবসময় করা যায় না, এটা যতই যার বলো না কেন। তো সেই ক্ষেত্রে তোমাদের উপায় কি ছিল, তোমরা একটা জিনিসের পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়ার পর সেলফ অ্যাসেসমেন্ট, যে এই জায়গাটা থেকে আমি কোথায় ভুলটা করলাম। এই অ্যাসেসমেন্টটা আসলে 90% করে না, 95% করে না। যে 5% করে তারা কিন্তু জিআরএফগুলো পায়, ঠিক আছে। সেলফ অ্যাসেসমেন্ট খুব, এটা তোক্কা নয়, দেখবে যে তোক্কাতে বেঁধে গেছে এরকম হয় না, খুব কম হয় যে আমি গেছিলাম, হ্যাঁ আমার পরীক্ষা হয়ে গেছে বেঁধে গেছে, এরকম কিন্তু হয় না নেটে। দেখবে যে তোক্কা মারতে গিয়ে দেখবে যে কাছাকাছি পৌঁছেছে, নেট আর হয় না। জিআরএফ তো ছেড়ে দাও, নেট আর হয় না, ওই কাছাকাছি 2, 5টা 10টার জন্য পিছিয়ে যাচ্ছ। তো নেট কিন্তু তোক্কা নয়, নেট কিন্তু ক্যালকুলেটিভ পড়াশোনা। আচ্ছা, নেক্সট কোনো প্রশ্ন যদি তোমাদের দিক থেকে থাকে সেটা বলো, আমি বলছি। মেমোরাইজডের একটা ব্যাপার হয়তো প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, বিশ্বজিৎ নন্দী একজন হ্যান্ড রাইজ করেছিল। বিশ্বজিৎ নন্দী কিছু বলবে? স্যার বলছি আমি এখন মাস্টার্স করছি, তো মাস্টার্স এর এডুকেশনের সাথে নেটের প্রিপারেশনটা নিব, মানে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবো যদি একটু কাইন্ডলি বলেন, বা কতটা টাইম দিতে হবে নেটের জন্য? টোটাল টাইম ম্যানেজমেন্টটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো কেউ, মানে এখানে আমরা এমন আছি, হয় কেউ কাজ করছি অথবা তোমার পড়াশুনো করছি, হ্যাঁ, মানে কেউ বসে নেই, কিছু না কিছুর সঙ্গে যুক্ত আছি। এরকম ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি দিনের হিসাব তুমি জানো। ধরো আমরা এইখানে তো টার্গেট শিট পাঠিয়েছিলাম, এই টার্গেট শিটে যদিও একটু বেশি সময় দেওয়া হয়েছিল, আরও কম সময় দিতে হবে। এবার ধরো তুমি তো এখানে জানো যে আমার আজকের দিনের কি কাজ আছে, এবং সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে টার্গেট শিটটা সেট করো, একটা বড় টার্গেট শিট, যে আমি কোন সময় নেটটাকে ক্র্যাক করতে চাইছি, এবং আমি মানে হয় না যে আমি 6 মাসে নেক্সট 6 মান্থে আমি নেটটাকে ক্র্যাক করতে চাইছি, তাহলে 6 মান্থে যদি ক্র্যাক করতে চাও তোমার কতদিন তোমার হাতে সময় আছে, এই সময়টাকে দেখার ব্যাপার।
এখন ধরো যেই সময়টাকে দেখার পরে তুমি ইউনিট ওয়াইজ ভাগ করো যে আমার প্রত্যেক ইউনিটে আমি কত করে সময় দিতে পারছি, কতটুকু সময় আমার থাকছে, কতটুকু সময় যাচ্ছে, এই হিসাবে তুমি ইউনিট বেসড টাইমগুলোকে ডিক্লেয়ার করো। দেখবে যে তোমার হাতে এক একটা ইউনিট বেসড গড়ে হয়তো 15 দিন 20 দিন এরকম করে চলে আসছে, কোনোটা 15 দিন, কোনোটা 20 দিন, কোনোটা 1 মাস, এরকম ভাবে যাবে। তো সেই ক্ষেত্রে ধরো আমি ধরে নিলাম যে তাহলে এবার দেখো পার্টিকুলার তুমি হয়তো 15 দিনের একটা জিনিস টার্গেট পেয়ে গেলে, যেমন 15 দিনে এই কটা জিনিস শেষ করতে হবে। আমি ধরে নিলাম 15 দিনে তোমার টিচিং অ্যাপটিটিউড শেষ করতে হবে, আমি ধরে নিচ্ছি। এখন তাহলে 15 দিন তোমার কাছে টিচিং অ্যাপটিটিউড আছে। টিচিং অ্যাপটিটিউডের কি কি টপিক আছে তুমি জানো, সেই টপিকগুলো তোমার মতে যে এইখানে আমার টিচিং অ্যাপটিটিউড কোন দিন কতটুকু পড়লে আমার শেষ হতে পারে 15 দিনে। কোনো একটা টপিক হয়তো 2 দিন লাগবে, কোনো একটা টপিক 3 দিন লাগবে, কোনো একটা টপিক 1 দিনে হয়ে যাবে, কোনো একটা টপিক হাফ দিনে হয়ে যাবে, এরকম করে তোমাকে ঠিক করতে হবে। এবার দেখো তুমি যখনই এরকমভাবে ভাগ করবে তোমার কাছে কিন্তু ডে বেরিয়ে গেল, অর্থাৎ তুমি কোন ডেট থেকে কোন ডেটে কি পড়াশোনা করছো এই ডেটা বেরিয়ে গেল। এই ডে যখন বেরোচ্ছে তারপরে দেখছো আমরা কিন্তু প্রথমে টপ টার্গেট সেট করলাম, তারপরে মান্থলি বেসড আসলাম, এইবার আমরা দেখবো ডে বেসে। প্রতিদিন তুমি জানো যে আজকে আমার ধরো আমার কালকের কিছু জিনিস আমার রয়েছে, যে আমি কালকে পার্সেন্টেজ এই বিষয়টার ম্যাথ আমি করব এবং সাবজেক্টের একটা টপিক আমি পড়বো, কালকের কাজ আমার এইটা। এবার তুমি কালকের ইতিহাসে তুমি জানো যে কালকে তোমার কি কি কাজ আছে, এইটুকু তুমি জানো। জানার পরে যে আমি ওই সময়টুকুকে বাদ রাখবো, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যে আমি একেবারে প্রপার ওয়েতে পুরো দিন এবং রাতটাকে কাজে লাগানো। কীরকম করে, যে যেমন আমি ব্যক্তিগতভাবে যখন নেট পড়তাম তখন আমি যেটা করতাম, খুব মানে ওই 6:30 বা 6:10-15 নাগাদ আমি ঘুম থেকে উঠতাম। উঠবার পরে আমি ওই সময় একবার স্নান করে নিতাম, ফ্রেশ হয়ে ঠিক 7টার মধ্যে আমি একবার পড়তে বসে যেতাম। ঠিক আছে, ওই চাটা যা পেলাম ওই সময় খেয়ে ঠিক 7টার মধ্যে আমি একবার পড়তে বসে যেতাম। 7টা থেকে আমার টার্গেট ছিল 10টা পর্যন্ত। আমি এইরকমভাবে স্লট ভাগ করতাম, 7টা থেকে 10টা একটা স্লট বানাতাম। 10টার সময় আমি একটা টিফিন করে নিলাম, কারণ আমি প্রথমেই বলছি যে এই সময়টা মেনটেনেন্স খুব জরুরি, যে আমি কোন সময় খাচ্ছি, কতটুকু, মানে আমার খাওয়া দাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, আমার ঘুমটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি এই 10টা পর্যন্ত স্লটটা করে 10টা থেকে আমি একটু রেস্ট নিতাম, মানে টিফিনটা করতাম। আমি ঠিক 11টা পর্যন্ত আমি একটা সময় নিতাম, এখানে টিফিন করতাম, একটু আড্ডা মারতাম, মানে আমার ব্রেনটাকেও ফ্রেশ হতো, আমার টিফিনটাও হয়ে যেত। 11টা থেকে আমি চেষ্টা করতাম পুরো ওই 2টো পর্যন্ত একটা স্লট করার। এই 2টো পর্যন্ত স্লট করার ফলে 2টোর পরে আমি উঠতাম, 3টে পর্যন্ত আমি একটা গ্যাপ রেখে দিতাম। 3টে থেকে আমি আপ টু 5টা পর্যন্ত একটা গ্যাপ করতাম। এবার 5টার সময় আমাদের এই কলকাতার দিকে আবার ওই জল আসতো, আমি ওই স্নান টান করতাম আবার, মানে ফ্রেশ জলে। তখন তারপরে গিয়ে আমি হয়তো আধ ঘন্টার একটা, ওই সময় বেশিক্ষণ গ্যাপ নিতাম না, ওই সময় আধ ঘন্টার একটা গ্যাপ নিতাম। নেওয়ার পরে আমি ওই 8টা 9টা এই পর্যন্ত যখন যেটা করতে পারছি করছি। আর যদি আমার কাজ থাকে, আমি যেহেতু ওই সময় পড়াতামও, আমি ওই সময় করতাম কি, ওই রাত্রের যে সময়টা আমি পেতাম, বিশেষ করে ধরো যদি আমার পড়ানোর ব্যাপারগুলো রয়েছে, আমি সেই ক্ষেত্রে ওই 5:30 মানে 5টা পর্যন্ত যে আমার ইয়েটা হলো, তারপরের স্লটটাকে আমি কিছুক্ষণ জন্য ওই পড়ানোর বিষয়ের জন্য রেখে দিলাম। তারপরে গিয়ে আমি আবার রাত্রে আমার যতটুকু আমি জেগে আছি ততটুকু পড়লাম, অথবা আমি খুব চেষ্টা করতাম 11টা 11:30-র মধ্যে আবার ঘুমিয়ে পড়ার, কারণ ঘুমটা আবার খুব জরুরি। এরকমভাবে দেখো আমি কতগুলো স্লট ভাগ করে দিলাম। এবার তুমি জানো যে আমার সকালবেলাটা হয়তো আমার পড়ানো রয়েছে, তাহলে সকালের স্লটটা আমার বাদ চলে গেল, কিন্তু তারপরের স্লটটা আমি কোন স্লটগুলো ধরতে পারছি, তাহলে তুমি তোমার কাজগুলো ওয়াইজ এই স্লটগুলোকে বাদ দিতে পারো। বাদ দিলেই দেখবে যে তোমার দিনটা বেরিয়ে গেছে। এইখানে খেয়াল রাখা জিনিস যে সারাদিনে তুমি যেন খুব বাজে দিকে যেন, মানে এক্সটার্নাল অনেক কিছু হয়, সেই এক্সটার্নাল জিনিসগুলোকে বাদ দিতে হবে এই সময়ের জন্য, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে দেখবে যে খুব সহজে এগিয়ে গেছো। নেট আজীবন দেওয়া যাবে, নেটের কোনো বয়স সীমা নেই। জিআরএফ এর জন্য একটা বয়স লিমিট রয়েছে। জিআরএফ এর ওই জেনারেল 30, আর কনসেশন 3 ইয়ার বোধহয়, রিজার্ভেশনের জন্য ওরা 3 ইয়ার কনসেশন রয়েছে, এইটাই জিআরএফ এর জন্য। আচ্ছা, আর কোনো প্রশ্ন তোমাদের বলো তো? সে কি কোনো প্রশ্ন নেই? স্যার বলছি, স্যার মেয়েদের জন্য জেআরএফ 35 না? এক করে বলো। হ্যাঁ পৌলমি বলো। বলছি স্যার মেয়েদের জন্য জেআরএফটা 35 হয়েছে না? মেয়েদের জন্য আমার এটা দেখা হয়নি, তাহলে এলে কি লাস্ট বারের আপডেট মনে হয় তো না? লাস্ট 24-এ, হ্যাঁ স্যার 24-এ। আমি তো ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখলাম যে সমস্ত ক্যাটাগরির মেয়েদের জন্য 35, আর জেনারেল ছেলেদের জন্য 30, আর আদার্স যারা আর রিজার্ভ ক্যাটাগরি আছে তারাও ওরকম 35 কি
আমি আরেকবার দেখবো হ্যাঁ 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 স্যার 35 আমিও দেখছিলাম মেয়েদের জন্য 35। হতে পারে তাহলে লাস্ট বার হয়েছে হয়তো। আগে মানে ওরকম মেয়েদের জন্য আলাদা কোনো ক্যাটাগরি ওরকম ভাবে করা ছিল না যদিও, তাহলে আর নতুন করে এটা করেছে। আচ্ছা হ্যাঁ, এবার বলো তো পূজা চক্রবর্তী, পূজা কি বলছিল? স্যার আমি জেআরএফ এর কথাটাই বলছিলাম, আমি এতক্ষণ কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পৌলমী বলছিলে বোধহয়। পৌলমী কি বললে তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলছি যে প্রত্যেকটা ইউনিট কি ডেইলি রুটিনে রাখতে হবে নাকি মানে না। 2-3টে করে ইউনিট না, করতে পারি বা উইকের শেষে গিয়ে রিভাইজ করলাম, এরকম ভাবে পড়লে হয়? হ্যাঁ হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে দুটো কারণ আছে যে আমরা অনেকগুলো ইউনিট একসঙ্গে নেব না, তার কারণ অনেকগুলো আছে। প্রথম যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু পার্ট করি বা কোনো একটা কাজ করি, সেই কাজটা করবার সময় আমাদের ব্রেনে এক ধরনের হরমোন ক্ষরণ হয়, হ্যাঁ, যেটা খুব ভালো হরমোন, এবং সেইটা আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখতে, ওই বিষয়টার ভিতরে প্রবেশ করতে আমাদের খুব সহায়তা করে। যখনই আমি ওই টপিকটা থেকে অন্য টপিকে যাই, ওই ক্ষরণটা তখন বিঘ্নিত ঘটে। বিঘ্নিত হওয়ার ফলে আমাদের কিন্তু ওই বিষয়টার মেমোরাইজডে অনেক ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হয়। তো এক ব্রেনের দিক দিয়ে তাকিয়ে এবং আমার মনে রাখার দিক দিয়ে এটা সুইটেবল নয়। দ্বিতীয় একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিটের একটা স্বরচিত বৈশিষ্ট্য, মানে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে সেই ইউনিটটার কিছু কমন ফ্যাক্টর থাকে। তুমি যদি আজকে এই টপিক পড়ো, আবার কিছুদিন অন্য টপিক পড়ে তারপরে আবার অন্য টপিক পড়ো, তুমি কিন্তু এই দুটো টপিকের, সাপোজ এ এবং বি, এর এবং বির সঙ্গে কিছু মিল আছে, এটা তুমি তখনই আইডেন্টিফাই করতে পারবে যখন এ বিষয়টা মাথায় থাকতে থাকতেই তুমি বি কে পড়বে। হ্যাঁ, তা না হলে ধরো তুমি এ পড়লে, আবার মাঝখানে কিছু ঝামেলা হলো, অন্য কিছু পড়লে, তারপরে এসে তুমি বি পড়লে, তখন কিন্তু এই ডিফারেন্সগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে, এই ডিফারেন্সগুলো আইডেন্টিফাই করবার জন্য কিন্তু তোমাকে একই সঙ্গে এক একটা ইউনিট ধরা উচিত। সেই সঙ্গে যেটা তুমি করতে পারো, মানে টার্গেট শিটটাকে এমন বানানো যে টার্গেট শিটটা যেন তোমাকে শুধু বোর না করে, তোমাকে যেন খানিকটা এন্টারটেনও করে। হ্যাঁ, এই দৃষ্টিকোণেও কিন্তু টার্গেট শিটটা বানানো, মানে আমি শুধু হার্ড বিষয় দিয়ে রেখে দিলাম, হ্যাঁ, তার সঙ্গে অন্য কিছু করলাম না, সেটা নয়। আমাদের টার্গেট শিটগুলোকে সেইভাবে মেনটেন করা, মানে আমি ম্যাথকে যদি হুবহু পর টেনে রাখি তাহলে মুশকিল হয়ে যায়। আমি ম্যাথটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারি, যে আজকে এই টার্গেট শিটের সঙ্গে আমি অমুক অংশের পার্টটার ম্যাথটা একটা দুটো করে প্রতিদিন এগোতে পারি। ঠিক আছে, এরকম করে অ্যাডিশনাল ওয়ার্ক বলে, যেমন আমাদের টার্গেট শিটেও থাকে একটা অ্যাডিশনাল ওয়ার্ক বলে, তোমাদের দিতে পারিনি তার কারণ তোমাদের তো অন্য কোনো কিছু করাতে পারিনি, মানে নির্দিষ্ট এক একটা টপিক থেকে এক একটা ডেমনস্ট্রেশন চলেছিল, যার জন্য আমি অ্যাডিশনাল ওয়ার্কটা দিতে পারিনি। অ্যাডিশনাল ওয়ার্কে যেমন আমরা রাখি হচ্ছে, ধরো আমাদের সাবজেক্ট বাংলা রয়েছে, বাংলার ক্ষেত্রে আমরা যেমন কবিতাগুলো রাখি, আমরা ভাষাতত্ত্বের দিক দিয়ে এই বিষয়গুলোকে রাখার চেষ্টা করি, যেগুলো আর কি একবারে পড়া যায় না, নিরন্তর মানে চর্চার ফলে সেই বিষয়গুলো মাথায় থাকে। তো সেরকম বিষয় রাখি, এবং তার কবিতা একটু এন্টারটেইনিংও, কবিতা ভালো লাগার জায়গাও, তো এরকমভাবে মিক্সড থাকে। জেনারেল পেপারের ক্ষেত্রে এরকম কিছু হতে পারে, ম্যাথ হতে পারে বা কোনো ডিআই হতে পারে, এরকম বিষয়গুলো থাকে। তো চেষ্টা করবে এরকম মিক্সড করবার ক্ষেত্রে জন্য। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তোমাদের সঙ্গে ক্লাস করে ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো সেটা জানিও। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো স্যার। বলছিলাম আমি যে এই ইউটিউবে ক্লাসটা আমি মানে দেখতে পাচ্ছি না, কিভাবে দেখবো ইউটিউবে? ইউটিউবে নয়, আমাদের অ্যাপে দেখতে হবে। হ্যাঁ, অ্যাপটা কি আছে? অ্যাপ তুমি গ্রুপে কবে জয়েন করেছো? না, অ্যাপটা আমার কাছে আছে, তো আমি ফ্রি মানে জয়েন করতে পারছি। ফ্রিতে তুমি এক কাজ করবে, তুমি গ্রুপে দেখবে লাস্ট যে পোস্টারটা পাঠানো হয়েছে, পোস্টারের সঙ্গেই, মানে আজকে ক্লাসের যে পোস্টার, ওর সঙ্গেই ইনস্ট্রাকশনাল ভিডিও রয়েছে, ওই ভিডিওটা একটু দেখবে, দেখলেই সব বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। প্রয়োজনে গ্রুপে জানিও, যে কোনো জায়গায় জানাতে পারো আমাদের প্রয়াসটা তোমাদের ভালো লাগলো কিনা। আমাদেরও ক্লাস করে তোমাদের সঙ্গে ভালো লাগলো। আমরা এই পর্যন্তই আপাতত স্টপ করছি, দেখি যদি আবার কোনো আইটেম আমরা করতে পারি আমরা করব। যারা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, অ্যাডমিশন শুধুমাত্র যে এই জুনকে কেন্দ্র করে তা নয়, অ্যাডমিশন মানে হচ্ছে আমাদের প্রথম প্রয়াস থাকবে জুন, এবং সেকেন্ড টার্গেট থাকবে ডিসেম্বরের নেট এবং সেট।
আমরা এমনভাবে প্রিপারেশনটা শুরু করব যেখানে জুনের আগে ধরো যা মানে তোমাদের মধ্যে অনেকে রয়েছে যে অনেকটা এগিয়েছে, অনেকে রয়েছে একবারে প্রথম থেকে শুরু করবে, তো আমরা সেইভাবেই আসলে ভাগ করে নেওয়ার পরে আমরা জুনের জন্য যতটা প্রস্তুতি সম্ভব সেইভাবে প্রস্তুত হব। অ্যাজ ইট ইজ ভাবে জুনের পরীক্ষার পরপরই আমরা আবার ডিসেম্বরের জন্য প্রিপারেশন শুরু করে দেবো। ঠিক আছে, এইটাই আমাদের পদ্ধতি চলবে। আগামী 25 তারিখ পর্যন্ত তোমাদের যে অফারগুলো দেওয়া হয়েছে 25 তারিখ পর্যন্ত থাকবে। 25 তারিখের পরেই নিউ ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিয়ে নেবে। হ্যাঁ 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 বলো। কত অ্যাডমিশন ফিজ রয়েছে, আমি আরেকবার ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস জেনারেল পেপার যদি নাও অন টাইম পেমেন্ট করলে 10,499 টাকা পড়ছে, আর যদি পেপার 1 নাও 4,499 টাকা, পেপার 2র ক্ষেত্রে 9,499 টাকা। এগুলো অন টাইম পেমেন্ট। আর ইনস্টলমেন্ট পেমেন্টের ক্ষেত্রে এইটা জেনারেল পেপারের ইনস্টলমেন্ট হয় না। পেপার 1 প্লাস পেপার 2 এর জন্য ইনস্টলমেন্ট 12,499, সেখানে তোমরা 4টে ইনস্টলমেন্টের সুযোগ পাবে। প্রথমে 5,000, তারপরে 2,500, তারপরে 2,500, তারপরে 2,500। এবং পেপার 2 এর ক্ষেত্রে 10,499 টাকা। এটা 4টে ইনস্টলমেন্টের ক্ষেত্রে প্রথমে 4,000, তারপরে 2,500, তারপরে 2,500, তারপরে 1,500, এই হিসাবে তোমরা করতে পারবে। এইটা আগামী 25 তারিখ পর্যন্ত এই অফারটা থাকছে। তোমাদের যদি মনে হয় তোমরা অ্যাডমিশন নেবে তাহলে এই ডেটের মধ্যে নিয়ে নেবে। দুটো পদ্ধতিতে তোমরা নিতে পারবে, এক হচ্ছে ডাইরেক্ট অ্যাপ থেকে তোমরা নিতে পারবে, আর দ্বিতীয়ত তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে আমাদের এই নম্বরের হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট বলে লিখে পাঠালে ওখানে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেওয়া হবে। সেখানে পেমেন্ট করার পরে তোমরা মানে ফার্দার প্রসেসগুলো ওখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো সিস্টেমে তোমরা করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের ফিডব্যাকগুলো জানিও, আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আমরা শুধুমাত্র যে এইটার জন্যই করেছি তা নয়, সমস্তটা প্রয়াস আমরা আশা করি যে আমরা বোঝাতে পেরেছি যে আমরা কেন করেছি। আমরা চেষ্টা করেছি যে অ্যাডমিশন হোক বা না হোক আমরা সামগ্রিকভাবে যেন নেটের ক্ষেত্রে তারা উপকার পায় সেই প্রয়াসটাই। স্যার আপনাদের ক্লাস ভীষণ ভালো লেগেছে, ভীষণ মানে ভীষণই ভালো লেগেছে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা ফ্রিতে এত ভালো ক্লাস করিয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এই ফিডব্যাকগুলো আসলে আমাদের এনার্জি, আমরা তো অনেক সময় এনার্জি লুজ করি, তো এই ফিডব্যাকগুলো আমাদের আসলে অনেকটা এনার্জি দেয়। ভালো লাগলো পূজা তোমার ফিডব্যাকের। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। তোমরা জানিও তোমাদের ফিডব্যাকগুলো, গ্রুপেই জানাতে পারো, অসুবিধা নেই। স্যার এই ভিডিওগুলো মানে ক্লাসের রেকর্ডগুলো অ্যাপে কবে পাওয়া যাবে? রেকর্ডেড ভিডিওগুলো আপলোড করে দেবো, আপলোড করবার পরেই আমি জানিয়ে দেবো।